বারান্দা ভেদ করে সূর্যের নরম আলো চোখে মুখে পড়তেই অরির ঘুম হালকা হয়ে এলো। কয়েক সেকেন্ড চোখ বন্ধ রেখে নাড়াচাড়া করতে গিয়ে টের পেল শরীরের উপর ভারী কিছু রয়েছে। সে জানে এটাকে। দুহাত দিয়ে চোখ কচলিয়ে পিটপিট করে তাকাতে লিওয়ানের মাথার ব্রাউন চুলগুলো দেখতে পেল। লিওয়ান তার উন্মুক্ত বুকের মাঝে মাথা রেখে নিশ্চিন্তে ঘুমাচ্ছে। এটা দেখে অরি একটা দীর্ঘশ্বাস ছাড়ল। ভেবেছিল আজ রাতটাও হয়তো একটু শান্তিতে কেটে যাবে, কিন্তু বোকামি ভুলেই গিয়েছিল তার শান্তি দু চোখে সহ্য করতে পারে না এই অমানুষটা। রাতে ছাদে ওইসব বলার পরও মাঝরাতে ঠিকই তাকে স্টোর রুম থেকে ঘুমন্ত অবস্থায় কাঁধে তুলে নিয়ে এসেছিল। এখানে আনার পরেই সে জেগে উঠেছিল, কিন্তু আজ কোনো রকম বাধা দেয়নি, বরং সবকিছু মুখ বুজে চুপচাপ সহ্য করে নিয়েছে। আর বাধা দিলেই বা কী হতো? আঘাত ছাড়া কিছুই পেত না, আর না তাকে ছেড়ে দিত লিওয়ান। তাই আজকে কোনো রকম রিয়েক্ট করেনি সে। লিওয়ানও আজ তাকে আঘাত করেনি, তার যা প্রয়োজন ছিল সেটাই নিয়েছে, শুধু মাঝে মধ্যে ঘাড়ে পেটে কয়েকটা কামড় দিয়েছে বটে। সেও আজ লিওয়ানের শরীরে অজস্র নখের আঁচড় রেখেছে, বলতে গেলে ইচ্ছে করেই দিয়েছে। এই মানুষটাকে একটু আঘাত করলেও তার শান্তি শান্তি লাগে। হাতের নখ বড় বড় করে রাখা এই একটাই কারণ। অরি আলতো হাতে পিঠের নিচ থেকে লিওয়ানের হাত দুটো সরিয়ে নিল। কাঁধে হালকা করে ধাক্কা দিতেই লিওয়ান নড়ে চড়ে উঠে আবার ঘুমিয়ে গেল। এবার লিওনের মাথা চুল শক্ত করে চেপে ধরে নিজের সর্বশক্তি দিয়ে টান দিতেই লিওয়ানের চোখ থেকে ঘুম উড়ে গেল। বিরক্ত মুখে সে তাকিয়ে বলল, কি সমস্যা? আমার একমাত্র সমস্যাটাই আপনি। আপাতত এখন আমার উপর থেকে উঠুন। হুম, এখন নয়, আমার আরও একটু ঘুমার প্রয়োজন। সো ডোন্ট ডিস্টার্ব মি টেডি বিয়ার। বলেই অরির বুকের মাঝে আবারও মুখ ডুবিয়ে দিল। এদিকে অরি লজ্জায় হাঁসফাঁস করছে, ইচ্ছে করছে একটা লাথি মেরে নিচে ফেলে দিতে, কিন্তু এখন রাগ দেখালে চলবে না। তার একটা উদ্দেশ্য আছে এবং সেটাতে সফল হতে হবে। কিছুক্ষণ সময় অতিবাহিত হয়ে যায়। এদিকে অরির নড়াচড়ায় বিরক্ত হয়ে গেল লিওয়ান। তার বোঝা হয়ে গেল এই মেয়ে তাকে শান্তিতে ঘুমাতে দিবে না। চট করে মাথা তুলে রাগী চোখে তাকাতেই অরি শান্ত হয়ে গেল। সেটা দেখে বাঁকা হাসি হেসে লিওয়ান একটু উপরে উঠে এসে তার গলায় মুখ ডুবিয়ে এলোমেলোভাবে ছোট ছোট চুম্বন এঁকে দিতে লাগলো। আবারও লিওয়ানের স্পর্শে অরির রাগে ঘৃণায় শরীর চলে যাচ্ছে, তবুও দাঁতে দাঁত চেপে সহ্য করে নিল সবটা। আলতো করে লিওয়ানের মাথার চুল খামচে ধরে শান্ত গলায় বলল, আমি ইউনিভার্সিটিতে যেতে চাই। আশা করছি আমার লেখাপড়ায় কোনো রকম বাধা দেবেন না। লিওয়ান মুখ তুলে অরির চোখের দিকে তাকিয়ে হাসল। কপালে পড়ে থাকা ছোট ছোট চুল সরিয়ে দিয়ে হেসে ধীর কণ্ঠে বলল, রাতেই বুঝে গিয়েছিলাম তোর কোনো না কোনো মতলব আছে। না লোকে দুষ্ট করে এক রাতে কি ভিজিবল হয়ে যায়। অরি কিছু বলল না, শুধু চুপচাপ তাকিয়ে রইল। লিওয়ান অরির ফর্সা গালে ঠোঁট ছুঁয়ে দিয়ে বিড়বিড় করে বলে উঠল, অনুমতি দিব, কিন্তু একটা শর্তে। কি শর্ত? লিওয়ান অরির কানের কাছে মুখ নিয়ে ফিসফিসিয়ে বলল, আমার সঙ্গে একটা ঝাঁকাস হট শাওয়ার নিতে হবে, অ্যান্ড রাতের মতো গুটকাল হয়ে থাকতে হবে। অরি দুহাতে শক্ত করে বিছানার চাদর খামচে ধরে চোখ বন্ধ করে নিল। কিছুক্ষণ চুপ করে থেকে ফোঁস করে একটা নিঃশ্বাস ফেলে বলল, আমি রাজি। লিওয়ানের ঠোঁটের কোণে শয়তানি হাসি ফুটে উঠল। সে অরির উপর থেকে সরে গিয়ে কোমরের তোয়ালে পেঁচিয়ে নিল। তারপর চাঁদের জড়িয়ে অরিকে পাজা কোলে তুলে নিয়ে ওয়াশরুমের দিকে যেতে যেতে গেয়ে উঠল। ঘড়ির কাঁটায় সকাল ৯টা ছুঁই ছুঁই। অরি ভার্সিটিতে যাওয়ার জন্য পুরোপুরি তৈরি হয়ে নিল। লিওয়ান তার প্রয়োজনীয় সবকিছু এনে দিয়েছে, স্টোর রুমের পাশের ঘরে সব সেট করে দিয়েছে। তবুও স্টোর রুম ছাড়া অন্য রুমে থাকা তার জন্য নিষিদ্ধ। আজ সে পরেছে হালকা মিষ্টি রঙের পাকিস্তানি সালোয়ার কামিজ, বাম কাঁধ থেকে লম্বা করে ওড়না ছেড়ে দেওয়া, মাথায় ব্রাউন রঙের হিজাব বাঁধা। ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে মুখে ময়শ্চারাইজার আর ঠোঁটে লিপ জেল দিল। হাতে ঘড়ি পড়তে পড়তে কাঁধে ব্যাগ ঝুলিয়ে রুম থেকে বেরিয়ে এলো। সিঁড়ি বেয়ে নামতে নামতে দেখলো রিকি সোফায় বসে আছে। তাকে দেখে একগাল হেসে সালাম দিয়ে বলল, কেমন আছেন ভাবিজান? ভালো রাখার জন্য তো আমাকে এখানে তুলে আনা হয়নি। এটার উত্তর আপনার নিজের কাছেই রয়েছে ভাইয়া। কাটকাট গলায় উত্তর দিল অরি। সেটা শুনে রিক্কি চুপ করে রইল। অরির নজরে পড়ল রিক্কির কপালের বাম পাশে ছোট্ট একটা ব্যান্ডেজ। এটা দেখে মনে মনে দীর্ঘশ্বাস ফেলে রিক্কির উদ্দেশ্যে বলল, আমার বোনের তরফ থেকে আমি আপনার কাছে ক্ষমা চাইছি। ও ছোট মানুষ, তাই না বুঝে আপনাকে আঘাত করে ফেলেছে। রিক্কি আলতো হাসি হেসে মাথা নাড়িয়ে উত্তর দিল, আপনাকে ক্ষমা চাইতে হবে না ভাবি। আমি অনেক আগেই আপনার বোনকে ক্ষমা করে দিয়েছি। আসলে আমারও ভাবা উচিত ছিল, যার বড় বোন কাউকে ফুলদানি দিয়ে মারতে দ্বিধা করে না, তার ছোট বোন তো আরও ডেঞ্জারাস হবে। ওই যে কথায় আছে না, ছোট মরিচের ঝাল বেশি। তাহলে কি আমি নিশ্চিত হতে পারি আপনি আমার বোনের কোনো ক্ষতি করবেন না? অরির প্রশ্ন শুনে রিক্কি মুচকি হেসে সোফায় গা এলিয়ে বলল, আপনার বোনের যদি ক্ষতি করতে চাইতাম,
তাহলে সে এতক্ষণ সুরক্ষিত অবস্থায় বাড়িতে থাকতো না। তাই নিশ্চিন্তে থাকুন, আমার তরফ থেকে কোনো ক্ষতি হবে না। তবে ভবিষ্যতে কি হবে তার গ্যারান্টি দিতে পারছি না ভাবিজান। অরি আর কিছু বলল না, তার বিশ্বাস নেই, না লিওয়ানের উপর আর না রিক্কির উপর, কারণ তারা দুজনে একই ঝাড়ের বাস। তাদের কথোপকথনের মাঝে লিওয়ান কিচেন থেকে ব্রেকফাস্ট নিয়ে এসে ডাইনিং টেবিলের উপর রেখে বলল, তোদের যদি ফাও কথা শেষ হয়ে থাকে তাহলে এসে নাস্তা করে আমাকে উদ্ধার করো। রিক্কি উঠে এগিয়ে এসে কৌতূহলী ভঙ্গিতে বলল। বউ থাকতে তুই রান্না করছিস কেন? লিওয়ান মুখে একটা চেরি ফল দিয়ে তাচ্ছিল্যের সুরে বলল, ওই হারাম চৌধুরী মেয়েদের শুধু ঝগড়াঝাটি মারামারি ঘাতারামা করা শিখিয়েছে, রান্নার রও জানে না মহারানী। অরি চুপচাপ অপমানটা হজম করে নিল। এদিকে রিক্কি গলা খাকারি দিয়ে চেয়ার টেনে বসলো। অরিকে দাঁড়িয়ে থাকতে দেখে লিওয়ান ধমক দিয়ে বলল, খাম্বার মতো দাঁড়িয়েছিস কেন? তোকে কি আলাদা করে নিমন্ত্রণ কার্ড পাঠাবো নাকি? অরির মনে হলো পা থেকে হিল খুলে লোকটার মুখ বরাবর ছুঁড়ে মারতে, কিন্তু মনের ইচ্ছা মনের মাঝে চেপে রেখে চুপচাপ টেবিলে গিয়ে বসলো। লিওয়ান এসে নিজ হাতে দুটো পরোটা আর একটা অমলেট তার প্লেটে তুলে দিয়ে গম্ভীর গলায় বলল, হাসপাতালে আমার ইম্পর্টেন্ট কাজ আছে, তাই তোকে নিয়ে যেতে পারবো না। কিন্তু তোকে একা রাখা যাবে না। আর যাই হোক, তোকে বিশ্বাস করা যায় না। সো রিক্কি তোর পার্সোনাল গার্ড হিসেবে ভার্সিটিতে যাবে, সবসময় পাশে থাকবে, এমনকি ক্লাসরুমেও। আমি প্রফেসরের সাথে কথা বলে সব ঠিক করে রেখেছি। আশা করি কোনো চালাকি করার কথা মাথাতেও আনবি না, নালে তোর ব্রেন সহ খুলিটা উড়িয়ে দেব। মাইন্ড ইট। অরি শুকনো ঢোক গিলে মাথা নেড়ে সম্মতি দিল। চুপচাপ খেতে খেতে মনে মনে ভাবতে লাগলো এবার সে কি করবে। প্রায় এক সপ্তাহ পর বাইরে বের হলো অরি, সেই সঙ্গে ভার্সিটিতেও পা রাখলো। হাজার কষ্টের মাঝেও আজ তার একটু হলেও ভালো লাগছে। কতদিন পর সে বন্ধুদের দেখবে। আচ্ছা, তারা কি তাকে ভুলে গেছে নাকি অভিমান করে আছে তার উপর? থাকাটাও অস্বাভাবিক নয়, পরিস্থিতিটাই তো এমন ছিল। এসব ভাবতে ভাবতে গেট পেরিয়ে ভেতরে প্রবেশ করে অরি। শুধু একা সে নয়, বরং তার পেছনে রিক্কি সহ 5 জন গার্ড। রিক্কি গার্ডদের নিয়ে গেটের কাছে দাঁড়িয়ে অরির উদ্দেশ্যে বলল, ভাবি, আপনি ভেতরে যান, আমি একটু পর আসছি। অরি মাথা নেড়ে ভেতরের দিকে এগিয়ে গেল। আর রিক্কি গার্ডদের মেন গেটে সজাগ থাকতে বলে আরো কিছু নির্দেশ দিয়ে সেও ভেতরের দিকে ঢুকলো। আরে ওরি যে, এতদিন পর কেমন আছো? হঠাৎ করে কই থেকে একজন সামনে এসে প্রশ্ন ছুড়ে দিল। অরি প্রথমে হকচকিয়ে গেলেও পরক্ষণে সিনিয়র ভাই নাইমকে চিনতে পেরে নিজেকে সামলে নিল। সালাম দিয়ে বলল, আল্লাহ যেমন রেখেছেন তেমনই আছি ভাইয়া। আপনি কেমন আছেন? কিছুদিন ধরে ভালো ছিলাম না, কিন্তু এখন তোমাকে দেখে ভালো লাগছে। তাই এতদিন কোথায় ছিলে তুমি? অরি কি উত্তর দিবে ভেবে পেল না, তাই ধীর কণ্ঠে বলল, কাজিনের বাসায়। ও আই সি। যাই হোক, তোমাকে কিছু বলার ছিল আমায়। জি বলুন ভাইয়া। নাইম আশেপাশে তাকিয়ে ঠোঁট ভিজিয়ে বলল, যেদিন থেকে এখানে ভর্তি হয়েছো সেদিন থেকেই তোমাকে ভালো লাগতো আমার, কিন্তু শুধু ভালো লাগার জন্য কিছু বলিনি, কারণ নিজের অনুভূতি নিয়ে শিওর ছিলাম না। এভাবেই তোমাকে দূর থেকে দেখতে দেখতে বছরের পর বছর কেটে গেছে। ধীরে ধীরে সেই ভালো লাগা ভালোবাসায় পরিণত হয়েছে। অনেকবার চেষ্টা করেও তোমাকে বলতে পারিনি, তাই আজ বলছি। আমি তোমাকে ভালোবাসি ওরি। তুমি কি আমার ফিউচার ওয়াইফ হবে? কথাগুলো শুনে অরির মাথা ঝিমঝিম করে উঠল। নাইমকে সে যথেষ্ট সম্মান করতো আর ভাইয়ের মতোই ভাবতো, কিন্তু এখন এগুলো কি বলছে? অরি ভাবলো, যাদের ভাইয়ের চোখে দেখে তারাই কেন ভাই থেকে সাইয়া হতে চায়? একজন তো ভাই থেকে জোর করে বড় হয়ে গেছে, আর এখন এই বেটাও সাইয়া হতে চায়। দূর দূর, তার জীবনটাই ফাটা কাঁঠাল। অরি নিজেকে সামলে নিয়ে কিছু বলার প্রস্তুতি নিতেই পেছন থেকে রিক্কির গলা ভেসে এলো, কালকার মডার্ন ছেলে হয়েও থার্ড ক্লাসের মতো প্রপোজ করছো? তোমাকে তো নর্দমার পানিতে চুবিয়ে মারলেও রাগ কমবে না আমার। নাইম এক নজরে রিক্কিকে মাথা থেকে পা পর্যন্ত পর্যবেক্ষণ করলো। কালো স্যুট বুট পরা এক সুদর্শন যুবককে অরির পাশে দাঁড়িয়ে থাকতে দেখে কপাল কুঁচকে গেল। সে অরির দিকে তাকিয়ে জিজ্ঞাসা করলো, এই লোকটা কে ওরি? অরি কিছু বলার আগে রিক্কি তাদের মাঝখানে এসে দাঁড়িয়ে বলল, আমি কে সেটা না হয় একটু পর জানতে পারবে। তার আগে তোমাকে একটু থেরাপি দিতে হবে। মানে কিসের থেরাপি? আপনি কি ডক্টর? উফ, তুমি বড্ড বেশি কথা বলো ছেলে। আমি ডক্টরও নই, তবে একটা সাইকো ডাক্তারের সাইকো ফ্রেন্ড বলতে পারো। যাই হোক, আমার সঙ্গে চিপাই চলো, তোমাকে প্র্যাকটিক্যালি শিখিয়ে দেই কিভাবে অন্যের বউ মানে মেয়েদের প্রপোজ করতে হয়। কাম অন। বলেই এক প্রকার নাইমের বাহু চেপে ধরে টেনে নিয়ে যেতে লাগলো। এদিকে অরি আহাম্মকের মতো হাঁ করে তাকিয়ে রইল দুজন মানুষের যাওয়ার পথে। নাইম কিছু না বুঝলেও অরি ঠিকই বুঝে গেছে।
রিকি কোন থেরাপির কথা বলল? এবার এই ছেলেটার কি হবে আল্লাহ মালুম। দেখতে দেখতে সকাল গড়িয়ে দুপুর হয়ে গিয়েছে। এই সময়টায় কেউ কেউ নিজের বাড়িতে যাচ্ছে, আবার কেউ কেউ বসে আড্ডা দিচ্ছে, ক্যান্টিনে বসে লাঞ্চ করছে। অনেকেই লাইব্রেরিতে গিয়ে বইয়ের পাতায় মুখ ডুবিয়ে রেখেছে, আবার অনেকেই দূর থেকে মাঠে উকিঝুঁকি দিয়ে বোঝার চেষ্টা করছে ওখানে কি হচ্ছে। ভার্সিটির বিশাল সবুজ মাঠের মাঝখানে পিস্তল হাতে রক্তাক্ত চেহারা নিয়ে দাঁড়িয়ে আছে রিকি। সঙ্গে থাকা গার্ডরাও ভয়ে জড়সড় হয়ে মাথা নিচু করে একপাশে চুপচাপ দাঁড়িয়ে আছে। তার সামনে অরির বন্ধু মহল দাঁড়িয়ে থরথর করে কাঁপছে। রিকি ভয়ঙ্কর চোখে অরি সেজে দাঁড়িয়ে থাকা আরোহীর দিকে তাকালো। এদিকে মেয়েটা রিকি লাল হয়ে যাওয়া চোখ দুটো দেখে ভয়ে মিমের পিছনে গিয়ে লুকিয়ে পড়ল। রিকির রাগে শরীর কাঁপছে। সে সজোরে মাটিতে আঘাত করলো, চোখ দুটো বন্ধ করে জোরে জোরে নিঃশ্বাস নিয়ে নিজেকে শান্ত করলো। অতঃপর পকেট থেকে ফোনটা বের করে লিওয়ানের নাম্বারে ডায়াল করলো। লিওয়ান কল রিসিভ করতে সে শুকনো ঠোঁট জিহবা দিয়ে ভিজিয়ে তড়িঘড়ি করে বলে উঠল। দোস্ত, সর্বনাশ হয়ে গেছে। অপর প্রান্ত থেকে লিওয়ানের কণ্ঠস্বর ভেসে এলো। কেন? কোথাও কট খেয়েছিস নাকি? সিরিয়াস মুহূর্তে এমন কথা শুনে রিক্কি বিরক্তিকর ভাবে মুখ দিয়ে চবর্গীয় শব্দ উচ্চারণ করে বলল, আরে দূর বেটা, তুই যার হবু বউকে তুলে নিয়ে এসে বিয়ে করলি, সেই হারামের মেয়ে মিস্টার ইন্ডিয়া চলে গেছে। মানে? লিওয়ান বুঝতে না পেরে ভ্রু কুচকে জিজ্ঞাসা করলো। সেটা শুনে রিক্কি ফোঁস করে একটা নিঃশ্বাস ফেলে বলল, মানে তোর ফিউচার বাচ্চার মা পালিয়ে গেছে। কথাটা লিওয়ানের কর্ণপাত হতে এসে ফোনের ওপার থেকে হুঙ্কার দিয়ে বলে উঠল। হোয়াট? শহরের মেন রোডে খুব স্পিডে গাড়ি চালাচ্ছে লিওয়ান চৌধুরী। তার পিছনে আরেকটি কালো রঙের গাড়ি তাকে অনুসরণ করে ছুটে আসছে। অতিরিক্ত রাগে তার হাত, ঘাড়, কপালের নীল রগগুলো ফুটে উঠেছে। লিওয়ান দাঁতে দাঁত চেপে হাই স্পিডে গাড়ি চালিয়ে যাচ্ছে ভার্সিটির উদ্দেশ্যে। গাঢ় বাদামি চোখ দুটো অসম্ভব রকমের লাল টকটকে হয়ে আছে। রিকির বলা কথাগুলো শুনে এসে ইম্পর্টেন্ট সার্জারি ফেলে হাসপাতাল থেকে বেরিয়ে এসেছে। আসার পথে আরেকজন ডাক্তারকে কেসটা হ্যান্ডেল করতে বলেছে। আজ সে এতটাই উন্মাদ হয়ে আছে যে রাস্তার কোনো সিগন্যাল তাকে আটকাতে পারেনি। সবকিছু লণ্ডভণ্ড করে দিয়ে সে ছুটে আসছে। ভার্সিটির গেটে গাড়ি থামিয়ে হুড়মুড় করে ডোর খুলে বেরিয়ে এলো লিওয়ান। সঙ্গে পিছনের গাড়ি থেকে কালো পোশাক পরা 5 জন গার্ড বের হয়ে এসে তার পিছনে দাঁড়ালো। লিওয়ান বড় বড় পা ফেলে ভার্সিটির ভেতরে প্রবেশ করলো। অনেকে কৌতূহলী চোখে তার দিকে তাকিয়ে রইল। কেউ কেউ তো ভাবছে আজ যেন কোনো ভিলেন এন্ট্রি নিয়েছে ভার্সিটিতে। লিওয়ানের মুখ কালো মাস্ক থাকার কারণে কেউ তার মুখটা দেখতে পাচ্ছে না। ঘন বাদামি চুলগুলো এলোমেলো হয়ে কপাল ঢেকে আছে। তার চালচলন আর ফিটনেস দেখে কয়েকজন মেয়ে হাবুডুবু খাচ্ছে। দুজন তো লুকিয়ে নিজ ফোনে ছবি তুলে রাখলো। আশেপাশে কি হচ্ছে না সেটা দেখার প্রয়োজন মনে করলো না লিওয়ান। তার মাথায় অরি নামের মেয়েটাকে ঘিরে ক্রোধের আগুন দাউ দাউ করে জ্বলছে। কত বড় সাহস মেয়েটার! তার কাছ থেকে পালিয়ে যেতে একটু বুক কাঁপেনি। সেও আজ দেখবে এই মেয়ে সাহস ঠিক কতটা তার কথার খেলাপ করেছে। লিওয়ানকে ভার্সিটির মাঠে আসতে দেখে গার্ডরা ভয়ে কয়েক কদম পিছিয়ে গেল। লোকটা যে সাইকো, বউ পালিয়ে যাওয়ার কারণে তাদের মাথার খুলি উড়িয়ে দিতেও দুবার ভাববে না। লিওয়ান সোজা রিক্কির সামনে এসে দাঁড়ালো। হুট করে রিক্কির কলার চেপে ধরে হুঙ্কার দিয়ে বলে উঠল, তুই থাকতে ওই ফাকিমকে পালিয়ে যাবে কিভাবে? হোয়াই? তোকে কি ওখানে গাঁজা খাওয়ার জন্য পাঠিয়েছিলাম নাকি, না পাহারা দেওয়ার জন্য? ড্যাম ইট! বন্ধু নামক বসের রাগটা টের পেল রিক্কি। সে লিওয়ানের হাতের উপর হাত রেখে শান্ত গলায় বলল, রিল্যাক্স লিও, এখানে কি কি হয়েছে সব খুলে বলছি। তারপর যদি তোর মনে হয় আমার বেখেয়ালির জন্য ভাবি পালিয়েছে, তাহলে যা শাস্তি দিবি সেটা মাথা পেতে নেব। সো ডোন্ট ওয়ারি, জাস্ট রিল্যাক্স। রিক্কিকে ছেড়ে দিল লিওয়ান। মাথা ঠান্ডা করার চেষ্টা করেও ব্যর্থ হলো। তার রাগে শরীর জ্বলছে। ইচ্ছে করছে সবকিছু এই মুহূর্তে ধ্বংস করে দিতে। তবুও ভেতরের কুৎসিত রূপটাকে চেপে রেখে অরির বন্ধু মহলের দিকে একবার তাকালো। তার শকুনের মতো ভয়ানক লাল চোখ দেখে মুহূর্তের মধ্যে কেঁপে উঠল আরোহী আর মিম। রাকিব ভয় পেল, বাইরে প্রকাশ করলো না। শিহাবের মধ্যে তেমন কোনো পরিবর্তন নেই। আগের মতোই তীক্ষ্ণ দৃষ্টিতে সবকিছু পর্যবেক্ষণ করছে। তার ভেতরে ভয়ের কোনো চিহ্ন নেই। সে শুধু বন্ধুদের কথা ভেবে তর্ক বিতর্ক না করে চুপচাপ দাঁড়িয়ে আছে, কারণ সবার কাছে পিস্তল রয়েছে। সুবিধাজনক পরিস্থিতি নয়, তাই শান্ত থাকাটাই বুদ্ধিমানের কাজ। লিওয়ান সবার আপাদমস্তক পর্যবেক্ষণ করতে করতেই হঠাৎ একজনের উপর চোখ আটকে গেল। সে এগিয়ে এসে মেয়েটার সামনে দাঁড়ালো। তীক্ষ্ণ দৃষ্টিতে তার জামার দিকে চেয়ে থাকলো। লোকটাকে সামনে আসতে দেখে ভয়ে গুটিয়ে গেল আরোহী। সে দুহাতে খামচে ধরল পাশে জড়সড় হয়ে দাঁড়িয়ে থাকা মিমের হাত। এই মেয়েই ভাবির সঙ্গে ড্রেস চেঞ্জ করে তাকে পালাতে সাহায্য করেছে সবাই। এই একটা কারণেই প্রথমে বুঝতে পারিনি এখানে ভাবি নেই। এই মেয়েটাকেই ভাবি ভেবে চুপ ছিলাম। রিক্কির কথাগুলো শুনে লিওয়ান ক্ষিপ্ত চোখে তাকালো আরোহীর ভয়ার্ত মুখে। হাত দুটো মুষ্টিবদ্ধ করে দাঁতে দাঁত চেপে বলল, এখানে কি কি হয়েছে? এ টু জেড বল।
রিক্কি মাথা নাড়িয়ে এক নজরে সবাইকে দেখে নিয়ে বলতে শুরু করলো ফ্ল্যাশব্যাক। অরি ক্লাসরুমে এসে বন্ধুমহলকে দেখতে না পেয়ে খুব হতাশ হলো। সে উল্টো দিকে ঘুরে নিরিবিলি বাগানের দিকে চলে গেল। এই জায়গাতেই তাদের কত স্মৃতি রয়েছে, তারা একটু সময় পেলেই এখানে এসে বসে আড্ডা দিত, গান গাইতো। কিন্তু এখন আর তেমন কিছুই নেই। অরি এসব ভেবে দীর্ঘশ্বাস ফেললো। সে উল্টো দিকে ঘুরতেই হঠাৎ কেউ একজন এসে তাকে পেছন থেকে ঝাপটে ধরলো। অরি হকচকিয়ে উঠল, ঘাড় ঘুরিয়ে পেছনে তাকিয়ে দেখলো সেটা মিম। অরির ঠোঁটের কোণে এক চিলতে হাসি ফুটে উঠল। সে খেয়াল করলো আরোহী, শিহাব ও রাকিব তাদের দিকে ছুটে আসছে। মিম প্রাণপ্রিয় বান্ধবীকে ছেড়ে তাকে নিজের দিকে ঘুরিয়ে নিল। হাত দুটো চেপে ধরে বিচলিত কণ্ঠে বলল, অরি, অরি, তুই তুই এতদিন কোথায় ছিলি? জানিস আমরা কত খুঁজেছি তোকে, কিন্তু কোনো সন্ধানই পাইনি। আর আর তুই কেন ভরা বিয়ের আসর থেকে অন্য কারোর সাথে চলে গেলি? তুই না সোহরাব ভাইয়াকে ভালোবাসতিস? তাহলে হঠাৎ করে কেন এমন করলি? এক নাগাড়ে কথাগুলো বলে থামলো মিম। এতক্ষণে বাকি বন্ধুরাও এসে উপস্থিত হলো, তাদের চোখে মুখেও প্রশ্নের ছাপ। এদিকে মিমের মুখে এমন কথা শুনে অরি যেন আকাশ থেকে পড়ল। অবাক হয়ে জিজ্ঞাসা করলো, আমি কেন অন্যজনের সাথে যাব? অরির থেকেও তার বন্ধুরা অবাক হলো। আরোহী ভ্রু কুচকে বলল, তাহলে ওই চিঠি যেটা তুই রেখে এসেছিলি নিজ ঘরে? অরি অবাকের উপর অবাক হয়ে বলল, কিসের চিঠি? কার চিঠি? আমি কোনো চিঠি লিখিনি, আর না নিজ ঘরে রেখে এসেছি। আমাকে তো বলতে গিয়েও থেমে গেল অরি। ওয়েট, তার বন্ধুরা কি বলল? সে চিঠি রেখে অন্যজনের সাথে চলে এসেছে, কিন্তু এমনটা তো হয়নি, বরং তাকে অচেতন করে তুলে নিয়ে যাওয়া হয়েছিল। তাহলে এমনটা কেন বলছে এরা? এর মধ্যে কি কোনো ঘাপলা রয়েছে যেটা তার অজানা? অরি নিজ মনে বিড়বিড় করলো। কিছুতে দুয়ে দুয়ে চার মিলাতে পারছে না সে। কৌতূহল মেটাতে বলেই উঠল, তোরা এমনটা কেন বলছিস? আমি কিসের চিঠি রেখে এসেছি? অরির কথায় আরেক দফা অবাক হলো সবাই। শিহাব কপাল কুঁচকে সবটা বলল অরিকে। সে চলে যাওয়ার পর ঠিক কি ঘটেছিল চৌধুরী ম্যানশনে সবটা শুনে অরি কয়েক কদম পিছিয়ে গেল। নিজের তাল সামলাতে না পেরে নিচে পড়ে যেতে নিলে আরোহী ও মিম চমকে উঠে তাড়াহুড়ো করে অরিকে ধরল। অরি হাঁটু ভেঙে সবুজ ঘাসের উপর বসে পড়ল। তার চোখ দুটো দিয়ে অঝরে অশ্রুধারা ঝরছে। তার জন্য পাপা হার্ট অ্যাটাক করেছে, সবার সামনে দুই পরিবার অপমানিত হয়েছে, এসব ভেবেই বুকটা ফেটে যাচ্ছে অরির। সে জানতো এমনটাই হবে, কিন্তু এত দূর এগিয়ে যাবে যার ফলে পাপা অসুস্থ হয়ে যাবে এটা কল্পনাও করেনি সে। আজ আবারও এই নিকৃষ্ট পুরুষের উপর ঘৃণা বেড়ে গেল। তার জীবন, পরিবারের সম্মান সবকিছু শেষ করে দিয়েছে ওই জানোয়ার রূপী অমানুষটা। অরি হঠাৎ করে দুহাতে মুখ ঢেকে শব্দ করে কেঁদে উঠল। তার সুন্দর জীবনটা এক ঝটকায় ভেঙে চুরে মাটির সঙ্গে মিশিয়ে দিয়েছে। অরির বন্ধুমহল চমকে উঠল তাকে কাঁদতে দেখে। তারা লাস্ট কবে এমন দৃশ্য দেখেছে মনে করতে পারল না। অরি যথেষ্ট স্ট্রং পার্সোনালিটির একজন মেয়ে। সে কোনো কষ্টে বা আঘাতে সহজে ভেঙে পড়ে না, বরং উঠে দাঁড়ানোর চেষ্টা করে। আজ তাকেই এমন করে কাঁদতে দেখে হতবাক হয়ে গেল সবাই। আরোহী মিম পাশে বসে দুজন দুদিক থেকে জড়িয়ে ধরল অরিকে। এতদিন পর প্রিয় মানুষদের আলিঙ্গন পেয়ে ভেঙে পড়ল অরি। দিন দুনিয়া ভুলে হাউমা করে কেঁদে উঠল সে। তার কান্না দেখে মিম আরোহীও কেঁদে দিল। শিহাবে গিয়ে সে অরির সামনে হাঁটু গেড়ে বসলো। অতঃপর অরির চেহারা থেকে হাত দুটো সরিয়ে নিয়ে শান্ত গলায় জিজ্ঞাসা করলো, কি হয়েছে অরি? তুই কাঁদছিস কেন? প্লিজ এমন করে কাঁদিস না, আমাদের কষ্ট হচ্ছে তো। অরির কান্নার বেগ কমে এলেও সে ফোপাচ্ছে। রাকিবও কাছে এসে জানতে চাইল। অরি নাক টেনে তাচ্ছিল্যের সুরে বলল, আমি কারোর সঙ্গে পালিয়ে যাইনি, বরং আমাকে কিডন্যাপ করে নিয়ে যাওয়া হয়েছিল। অরির কথা যেন সেখানে ছোট্ট একটা বাজ পড়ার মতো কাজ করলো। সবাই এক প্রকার চেঁচিয়ে বলে উঠল। অরি আবারও তাচ্ছিল্য হাসলো। বড় একটা নিঃশ্বাস ফেলে তার সঙ্গে ওই রাতে কি হয়েছিল সবটাই খুলে বলল সবাইকে, শুধু লিওয়ানের অত্যাচার ও জোর জবস্তি করার কথাগুলো বাদে। সবটা শুনে যেন চারজনের মাথায় পুরো আকাশটাই ভেঙে পড়ল। তারা এমনটা হবে সেটা কল্পনাও করতে পারেনি। অরি আরও কিছু বলতে যাচ্ছিল, ঠিক তখনই তার নজর পড়ল রাকিবের পিছনে। রিক্কি এদিকেই হেঁটে আসছে। তাকে দেখে অরি চোখ মুখ মুছে নিচ থেকে উঠে দাঁড়ালো। তার সঙ্গে মিম আরোহীও উঠে দাঁড়ালো। আরে ভাবিজান, আপনি এখানে? আর আমি পাগলের মতো পুরো ভার্সিটি খুঁজছিলাম। যাই হোক, চলুন এখান থেকে, আপনার ক্লাসের সময় হয়ে গেছে। অরি ধীর কণ্ঠে বলল। আপনি যান, আমি এদের সঙ্গে যাচ্ছি। এরা আমার বন্ধু মহল। রিক্কির কপালে ভাঁজ পড়ল। তীক্ষ্ণ দৃষ্টিতে সবার আপাদমস্তক পর্যবেক্ষণ করে নিয়ে অরির দিকে তাকালো। অরি হয়তো তার চাহনি বুঝতে পেরেছে, তাই সে মিহি কণ্ঠে বলে, এরা আমার বন্ধু মহল। অরির কথা শেষ হতে রিক্কি শক্ত গলায় বলে উঠল, সরি টু সে ভাবিজান, আমি ব্যতীত অন্য কারোর সঙ্গে থাকার পারমিশন নেই আপনার। সো চলুন এখান থেকে। মুহূর্তের মধ্যে সবাই রেগে গেল। তারা কিছু বলতে যাবে তার আগে অরি অসহায় চোখে তাকে ইশারায় মানা করলো। সে চুপচাপ মাথা নিচু করে রিক্কির পিছু পিছু চলতে যেতে লাগলো, আর পিছনে ফেলে গেল চারজন অসহায় চোখে তাকিয়ে থাকা মানুষকে।
ভার্সিটিতে আজকে সবচেয়ে বাজে অনুভূতি হচ্ছে অরি। সে ক্লাসের ফার্স্ট বেঞ্চে একা বসে আছে। তার সামনে রিক্কি আরামে পায়ের উপর পা তুলে চেয়ারে বসে থেকে নজর রাখছে। তার পাশে একটু দূরে স্যার লেকচার দিচ্ছেন, এমনভাবে যেন রিক্কির মতো একজন গুন্ডা এখানে নেই বললেই চলে। এদিকে অরির বন্ধুমহল রাগে গজগজ করছে। তারা একসাথে বসতে চেয়েছিল, কিন্তু রিক্কি ধমক দিয়ে অরিকে সামনে নিয়ে চলে এসেছে। অরি বারবার অসহায় মুখে তাদের দিকে তাকাচ্ছে। বাকি ছাত্রদের তেমন কোনো কিছু হয়নি, বরং এত হ্যান্ডসাম ব্যক্তিকে চোখের সামনে দেখাকে কেন্দ্র করে অনেক মেয়ে গদগদ করছে। তাদের স্যারের দিকে কোনো নজর নেই। উল্টো দরজার কাছে গালে হাত দিয়ে বসে থাকা সুদর্শন যুবকের দিকে এক নজরে তাকিয়ে আছে অনেকে। আবার কেউ কেউ অরিকে হিংসার চোখে দেখছে। এদের কাণ্ড কারখানা দেখতে দেখতে রিক্কি এক প্রকার বিরক্ত হয়ে উঠেছিল। ইচ্ছে করছে কোমর থেকে পিস্তলটা বের করে সবার চোখ উড়িয়ে দিতে, কিন্তু লিওয়ানের কথা মনে পড়ায় কিছুই করতে পারল না। কারণ এখানে আসার আগে লিওয়ান কড়াভাবে নিষেধ করেছিল কোনো ঝামেলা না করতে। নিজের উপরও রাগ হচ্ছে রিক্কির। কেন যে আজ এত সেজেগুজে এসেছে, এখন আর ঠেলা যেন হাড়ে হাড়ে টের পাচ্ছে। বেশ কিছুক্ষণ পর ফিজিক্স ক্লাস শেষ হলো। অরিসহ বাকি সবাই ক্লাসরুম থেকে বেরিয়ে গেল। অরি বের হতে শিহাব ইশারায় কিছু একটা বলল, সেটা বুঝতে পেরে আর চোখে রিক্কির দিকে তাকালো একবার। তারপর বাম দিকে ঘুরে সামনের দিকে হাঁটতে লাগলো। কিছুটা পথে গিয়ে আসার পর হঠাৎ অরি থেমে গেল। চট করে পেছনে ফিরে রিক্কির দিকে তাকিয়ে দাঁত কিরমির করে বলে উঠল, আপনাকে কি আপনার বন্ধু আমার সঙ্গে ওয়াশরুমেও যেতে বলেছে? অরির মুখে এমন কথা শুনে রিক্কি ফোনের স্ক্রিন থেকে মাথা তুলে আশেপাশে তাকিয়ে দেখে লেডিস ওয়াশরুমের দিকে সে এগিয়ে এসেছে। এটা দেখে আহাম্মক বনে গেল। তৎক্ষণাৎ সে ফোনটা পকেটে ভরে তড়িঘড়ি করে বলল, সরি সরি ভাবিজান, আমি খেয়াল করিনি। আপনি ফ্রেশ হন, আমি বাইরে রয়েছি। বলেই বড় বড় পা ফেলে চলে গেল রিক্কি। মনে মনে ফোনটাকে গালি দিতেও ভুলল না। এই ফোনটার জন্যই তো সে ভুল জায়গায় চলে এসেছে। ছি। রিক্কি চলে যেতে অরি অন্য পাশ দিয়ে বাহিরে বের হয়ে গেল এবং দেখতে পেল শিহাব, রাকিব, মিম ও আরোহী চিন্তিত মুখে দাঁড়িয়ে থেকে পায়চারি করছে। তারা তাকে দেখতে পেয়ে এগিয়ে এলো কাছে। অরি শুকনো ঠোঁটজোড়া ভিজে আশেপাশে তাকিয়ে বলল, যা বলো তাড়াতাড়ি বল, আমার হাতে বেশি সময় নেই। ওই সাইকোর বন্ধু আমাকে যদি দেখতে না পায় তাহলে প্রতিটা ওয়াশরুম খুলে চেক করতেও দ্বিধাবোধ করবে না লোকটা। আরোহী কিছু একটা ভেবে চট করে বলল, অরি, তুই পালিয়ে যা, আঙ্কেলের কাছে চলে যা। তারপর তোর এসআই সাহেবকে সব কথা খুলে বল। তারপর ওই শয়তানটাকে জেলে রুটি খাওয়া। তাহলেই দেখবি ওই শয়তানটার মাথা থেকে তোর ভূত নেমে গেছে। অরি ভাবনায় পড়ে গেল। সে খুব করে চাচ্ছে একবার বাড়ি যেতে, সবাইকে এক নজর দেখতে, কিন্তু কিভাবে বের হবে? তার পিছনে যে লিওয়ানের সিসিটিভি ক্যামেরা নামক রিক্কি ঘুরঘুর করছে। সে অসহায়ভাবে আরোহীর দিকে তাকিয়ে বলল, কিন্তু আমি এখান থেকে পালাবো কিভাবে? দেখছিস না ওই লোকটা আঠার মতো চিপকে লেগে থাকে। আরোহী গালে হাত রেখে বিড়বিড় করে বলল, ওই শয়তানটা যদি বুঝতেই না পারে তুই এখানে নেই তাহলে? অরিসহ বাকিরা অবাক হলো। মিম বুঝতে না পেরে বলল, মানে কি বলতে চাচ্ছিস? পরিষ্কার করে বল। মানে এটাই যে আমি আর ও তো প্রায় সেম সেম, মানে আমাদের শারীরিক গঠন অনেকটাই একই রকম। তাই ভাবছি আমি ওর পোশাক পরে অরি সেজে থাকবো এখানে, আর ও আমার পোশাক পরে আরোহী সেজে এখান থেকে চলে যাবে। কি বলিস? আইডিয়াটা সবার পছন্দ হলেও শিহাব বলে উঠল, কিন্তু মুখ দেখে তো চিনতে পেরে যাবে। আর গেটেও তো গার্ডরা পাহারা দিচ্ছে, তাহলে কিভাবে কি হবে? আরোহী ভাবনায় পড়ে গেল। সে তো এটা ভেবে দেখেনি। তাহলে এখন কি করবে তারা? হঠাৎ ভাবনার মাঝে রাকিবের গলা শুনতে পেল। ব্যাস, সব প্রশ্নের সমাধান পেয়ে গেল তারা। কিন্তু অরির কেন জানি ভয় করছে। সে পালিয়ে যাওয়ার পর যদি তার বন্ধু মহলের কারো ক্ষতি করে, তখন সে কি করবে? নিজের জন্য চারটা জীবন এভাবে বাজি রেখে যাবে? অসম্ভব। সে তড়িঘড়ি করে বলে উঠল, না না, এটা হয় না। তোদেরকে সিংহের গুহার সামনে রেখে যেতে পারবো না। তোরা এই লোকটাকে চিনিস না। ওই সাইকোপ্যাথ যদি জানতে পারে আমি এইখানে নেই, তাহলে যা ইচ্ছে তাই করতে পারে। সো আমি কোনো রিস্ক নিতে পারবো না। অরি কথাগুলো বলে চলে যেতে নিলে আরোহী তার এক হাত চেপে ধরে অসহায় চোখে তাকিয়ে বলল, প্লিজ আমাদের একটু সাহায্য করতে, প্লিজ আমাদের একটু সাহায্য করতে দে। তোর বিপদের সময় আমরা পাশে থাকতে পারিনি, কিন্তু এখন একটু হলেও থাকতে চাই। ও জানোয়ারটার সঙ্গে তো তোর বিয়েটা আটকাতে পারেনি, কিন্তু আজ তার থেকে মুক্তি পেতে সাহায্য করতে দে প্লিজ। আর আমাদের জন্য চিন্তা করিস না। ওই লোকটা যতই সাইকো হোক না কেন, ভার্সিটির মধ্যে আমাদের কিছুই করতে পারবে না। তাই তুই নির্ভয়ে এখান থেকে পালিয়ে যা। আমাদের বিশ্বাস তোর এসআই সাহেব তোকে প্রোটেক্ট করার জন্য সব কিছু করতে রাজি আছে।
তাই প্লিজ পালিয়ে যা এখান থেকে, না হলে ওই জানোয়ারটা তোকে তিলে তিলে মেরে ফেলবে। আর আমরা আমাদের কোনো বন্ধুকে হারাতে চাই না। বুড়ো বয়সও একসঙ্গে লাঠি নিয়ে হাঁটতে হাঁটতে রাস্তার ফুল চুরি করতে চাই। শেষের কথায় অরি হেসে দিল। একই সঙ্গে মনে মুগ্ধতা ছেয়ে গেল। মনে মনে আল্লাহর কাছে হাজারো শুকরিয়া আদায় করলো এমন বন্ধুমহল তাকে উপহার দেওয়ার জন্য। তাকে আর কিছু বলার সুযোগ না দিয়ে আরোহী এক প্রকার টেনে নিয়ে ওয়াশরুমে গেল, আর তারা তিনজন বাহিরে দাঁড়িয়ে অপেক্ষা করতে লাগলো। অরি এক মুসিবতের মধ্যে পড়ে গেল। সে চাচ্ছে না আরোহী তার শরীরের ক্ষতগুলো দেখুক, তাই সে ওয়াশরুমের লাইটটা অফ করে দিল। এতে আরোহী তেমন কিছুই বলল না। সে ড্রেস চেঞ্জ করতে ব্যস্ত। আজ আরোহী নীল রঙের টপস ও লাল রঙের স্কার্ট পরেছিল, সাথে গলায় লাল জর্জেট ওড়না পেঁচানো। আরোহীর সঙ্গে অরি ড্রেস চেঞ্জ করে নিল। লাইট অন করে অরির দিকে তাকিয়ে চমকে উঠল আরোহী। ঢিলেঢালা পোশাক পরার জন্য অরির শরীর তেমন বোঝা যায়নি, কিন্তু এখন একটু হলেও বোঝা যাচ্ছে অরি আগের থেকে অনেক শুকিয়ে গেছে। সেটা দেখে মনে মনে গালি দিল অরির বর নামক অমানুষটাকে। অরি জর্জেট ওড়নাটা ভালোভাবে মাথায় পেঁচিয়ে নিল। আরোহী দ্রুত হাতে মাথায় হিজাব ও রাকিবের দেওয়া টিস্যু মাস্কটা পরে নিল। সবকিছু ঠিকঠাক করে দরজা খুলে আগে আশেপাশে ভালো করে দেখে নিল। অতঃপর অরিকে নিয়ে দ্রুত পায়ে বেরিয়ে গেল। তাদের বেরিয়ে আসতে দেখে তিনজন এগিয়ে এসে অরি রূপে আরোহীর আপাদমস্তক পর্যবেক্ষণ করে নিল। না, সব ঠিকঠাকই রয়েছে, সহজে চিনতে পারবে না। তবুও অরি নিজের ফোনে কতগুলো ভয়েস রেকর্ড করে আরোহীর হাতে দিল এবং তার ফোনটা নিজের কাছে রাখলো। শিহাব ও রাকিব অরিকে অন্য পথ দিয়ে ভার্সিটির পিছনে নিয়ে গেল, আর আরোহী অরি সেজে মেন দরজা দিয়ে বের হলো। মিম ক্লাসরুমে চলে গেল। রিকি ভ্রুকুচকে হাতের ঘড়ি দেখছে আর পেছনে তাকাচ্ছে। এতটা সময় হয়ে গেল, তবুও অরি বের হচ্ছে না। সে ভাবলো একবার নিজেই যাবে ভেতরে, তারপর যা হবার হবে হোক, সমস্যা নেই। সে পেছনে ঘুরে সামনের দিকে এগিয়ে যেতেই দেখলো অরি গুটি গুটি পায়ে বের হয়ে এলো, কিন্তু হঠাৎ তার মুখে মাস্ক দেখে কপাল কুঁচকে গেল। সে এক নজর অরির আপাদমস্তক পর্যবেক্ষণ করে নিল। কেমন কেমন পরিবর্তন লাগছে তার। অরি রূপে আরোহী রিক্কির দিকে না তাকিয়ে সোজা চলে যেতে শুরু করলো। দাঁড়ান ভাবিজান। আরোহীর বুকটা ধক করে উঠল। এই রে, এই শয়তানটা আবার তাকে চিনে ফেলেনি তো। হঠাৎ মাস্ক কেন পরেছেন? কোনো সমস্যা? আরোহী মনে মনে স্বস্তির নিঃশ্বাস ফেললো। যাক বাবা, ধরা পড়েনি। অরির ভয়েস রেকর্ডের মধ্যে একটা চালু করলো এবং সেখান থেকে অরির কণ্ঠস্বর ভেসে এলো। আসলে ভাইয়া, ধুলোয় আমার অ্যালার্জি আছে। বাগানে যাওয়ার পর থেকে কেমন কেমন লাগছিল, তাই মাস্ক পরেছি। আশা করছি এতে আপনার কোনো সমস্যা নেই। রিক্কি আর কিছু বলল না। আরোহী বড় একটা নিঃশ্বাস ফেলে সেখান থেকে দ্রুত পায়ে চলে গেল, কিন্তু রিক্কির মনে কোথাও না কোথাও একটা খটকা থেকেই গেল। সাবধানে অরি। শিহাব ও রাকিবের সাহায্যে একটা গাছে উঠে দেয়াল টপকে অপর প্রান্তে লাফ দিল অরি। শিহাব গাছের ডাল থেকেই পকেট থেকে মানি ব্যাগ বের করে 200 টাকার নোট অরির দিকে বাড়িয়ে বলল, এটা রাখ, ভালো দেখে একটা রিক্সা নিয়ে চলে যা বাড়িতে। আশা করছি কোনো বিপদ হবে না। অরির চোখ দুটো ছলছল করে উঠল। ঠোঁটের কোণে হাসি নিয়ে হাত বাড়িয়ে টাকাটা নিয়ে বন্ধুদের বিদায় দিয়ে সেখান থেকে দৌড়ে চলে গেল। তার পথের দিকে শিহাব ও রাকিব কিছুক্ষণ তাকিয়ে থেকে নিচে নেমে এলো এবং রাকিব অজস্র ভাষায় ওই লিওয়ান চৌধুরীকে গালি দিতে দিতে ক্লাসরুমের দিকে চলে গেল। স্বাভাবিকভাবে আরও 2টা ক্লাস শেষ করলো আরোহী। দুপুর প্রায় হয়ে এসেছে, এখন বিরতির সময়। সে বাহিরে বের হতে রিক্কি তাকে বার্গার ও স্যান্ডউইচ এগিয়ে দিল। এটা দেখে এক মুহূর্তের জন্য আরোহী ভুলেই যায় সে এখন কার রূপ নিয়েছে। চোখ মুখ কুচকে মুখ ফসকে বলে উঠল, আমি এই সব খাই না, আপনার ইচ্ছে হলে আপনিই কিনুন। বলেই সে সামনের দিকে হেঁটে গেল, কিন্তু কিছু নিচে পড়ে যাওয়ার শব্দে পিছনে ঘুরিয়ে তাকাতে ভয়ে আটকে উঠল। অরির কণ্ঠে অন্য মেয়ের কণ্ঠস্বর শুনে রিক্কির হাত থেকে খাবার সহ পানির বোতলটাও পড়ে যায়। হঠাৎ করে চেহারায় হিংস্রতা ফুটে উঠল। আর 1 মিনিটও নষ্ট না করে কোমর থেকে পিস্তলটা বের করে তার দিকে নিশানা করে গর্জে উঠল, কে তুই? আমার ভাবিজান কোথায়? বল, না হলে মেরে পুঁতে ফেলে যাব। আরোহী ভয়ে হাত পা কাঁপছে, গলা শুকিয়ে কাঠ হয়ে এলো। নিজের একটা ভুলে যে এইভাবে ফেসে যাবে বুঝতে পারেনি। লিওয়ান সব ঘটনা শুনে হঠাৎ হেসে উঠল। আরোহীর দিকে তাকিয়ে স্বাভাবিক গলায় বলে, সত্যি তোদের প্ল্যান ও বুদ্ধিমত্তার প্রশংসা করে না করে পারছি না। এই তোদের দেখে শিখতে হবে নিজের পায়ে নিজে কিভাবে কুড়াল মারে। বাই দ্য ওয়ে, তোরা এখন এখান থেকে যেতে পারিস। রিক্কি সহ বাকিরাও চমকে উঠল লিওয়ানের কথা শুনে। রিক্কির তো মাথায় ঢুকছে না, এত সহজে কেন ছেড়ে দিচ্ছে এদের। এমন ভালো মানুষ তো নয় সে। তাহলে লিওয়ান গার্ডদের নিয়ে ভার্সিটি থেকে বেরিয়ে গেল, সঙ্গে রিক্কিও। অরির বন্ধু মহল্লা যেন হাঁপ ছেড়ে বাঁচল। তারা সময় নষ্ট না করে 4 জনই একসাথে ভার্সিটি থেকে বেরিয়ে গেল। এদিকে লিওয়ান গাড়ির সঙ্গে হেলান দিয়ে সামনে 4 জন চলে যাওয়ার দিকে তীক্ষ্ণ নজরে তাকিয়ে রয়েছে। হঠাৎ রিক্কির দিকে তাকিয়ে বলে উঠল, তুলে নে ওই ইবলিশ শয়তানদের। রিক্কি একবার সামনের দিকে তাকিয়ে হেসে উঠল। সে তো ভাবতেই পারছিল না লিওয়ান এত সহজে ছেড়ে দিবে তাদের। রিক্কি মাথা নাড়িয়ে গার্ডদের ইশারা করে নিয়ে যেতে লাগলো সামনের দিকে। লিওয়ান এক পলক তাকিয়ে গাড়ির ড্রাইভিং সিটে এসে বসে পড়ল। একটানে মুখের মাস্ক খুলে এক সাইডে ছুঁড়ে ফেলে দিল।
মাথা এলিয়ে দিয়ে চোখ দুটো কিছুক্ষণ বন্ধ করে রাখল, অতঃপর ঠোঁটের কোণে শয়তানি হাসি ফুটিয়ে গুনগুন করে উঠল। সেই চিরচেনা খুব পরিচিত বাড়ির সামনে রিক্সা থেকে নেমে এলো অরি। কোনো মতে ভাড়া মিটিয়ে গেট দিয়ে ছুটে ভেতরে প্রবেশ করলো। দরজার কাছে এসে জোরে জোরে নিঃশ্বাস নিয়ে কাপা হাতে কলিং বেল চাপলো। কয়েক মিনিটের মাথায় ভেতর থেকে কেউ একজন দরজা খুলে দিল। সামনে দাঁড়িয়ে থাকা ব্যক্তিকে দেখে অরির দু চোখ ভরে উঠল। তো সময় নষ্ট না করে ঝাঁপিয়ে পড়লো ব্যক্তিটির বুকের মাঝে। ভেবেছিল এই মানুষটিও তাকে আগলে নেবে, কিন্তু তার এক একার সমান আশায় জল ঢেলে দিয়ে সে তাকে নিজের কাছ থেকে ধাক্কা দিয়ে সরিয়ে দিল। অরি বিস্মিত হয়ে তাকিয়ে থেকে কিছু বলার জন্য মুখ খুলতে তার ফর্সা বাম গালে সপাটে চড় এসে পড়ল। অরি বাম গালে হাত রেখে অবাক দৃষ্টিতে তাকিয়ে রয়েছে জন্মদাত্রী মায়ের রাগান্বিত চেহারার দিকে। সে অস্ফুট স্বরে বলল, আমায় তুমি মারলে মাম্মা? মিসেস মারিয়ানা চৌধুরী মেয়ের কথা শুনে রাগে গজগজ করে বললেন, মেরেছি, বেশ করেছি, দরকার হলে আরও মারবো। বেয়াদব মেয়ে, এই থাপ্পড়টা যদি আগে দিতাম হয়তো পরিবারের সবার মুখে চুলকানি মাখিয়ে পালিয়ে যেতে না। তোমাকে আমার মেয়ে বলতে লজ্জা লাগে। সি। অরির থেকে নিজের মুখ ফিরিয়ে নিলেন তিনি। এদিকে অরি ঠোঁট কামড়ে কান্না আটকানোর চেষ্টা করছে। সে দুহাতে গাল মুছে অসহায় কণ্ঠে বলল, প্লিজ মাম্মা, আমায় ভুল বোঝো না। আমি আমি ইচ্ছে করে এমনটা করিনি। আমি তো জানতামই না এমনটা হবে। ওই লোকটা, ওই হয়েছে, থাক, এখন আর এত মিথ্যে সাফাই গাইতে হবে না। যা মান সম্মান নষ্ট হওয়ার তা অলরেডি হয়ে গেছে। এখন কি করতে এসেছো এখানে? যাও না, যাও। যার সঙ্গে রং ঢং করে ভরা বিয়ের আসর থেকে পালিয়ে গেলে তারই কাছে যাও। তুমি যেদিন এখান থেকে পালিয়ে গেছো ওই দিন থেকেই এই বাড়ির দরজা সারা জীবনের জন্য তোমার জন্য বন্ধ। আমি তোমাকে মেয়ে হিসেবে মানি না। আমাদের মেয়ে একটাই, আর সে অনন্যা চৌধুরী। মিসেস মারিয়ানা চৌধুরী অরির মুখ থেকে কথা ছিনিয়ে নিয়ে কঠোর গলায় বললেন। সেটা শুনে অরি নাক টেনে ভেতরে জোর করে প্রবেশ করে বলল, তুমি বললে আর হয়ে গেল নাকি? আমি এই বাড়ির মেয়ে ছিলাম, আছি, আর ভবিষ্যতেও থাকবো। তুমি চাও বা না চাও মাম্মা, আমি পাপার মেয়ের অধিকারী এখানে আসবো। মিসেস মারিয়ানা চৌধুরী তাচ্ছিল্যে সুরে বললেন, অধিকার? কি অধিকার দেখাচ্ছ অরি? তোমার আর এ বাড়িতে কোনো অধিকার নেই। তুমি স্বেচ্ছায় এ বাড়ি ছেড়ে গিয়েছিলে অন্যের হাত ধরে। আর পাপা? কিসের পাপা তোমার? এতই যদি পাপাকে ভালোবাসতে তাহলে এমন জঘন্য কাজ করার কথা স্বপ্নেও ভাবতে না। শুধু তোমার জন্য মানুষটা হার্ট অ্যাটাক করে হাসপাতালে ভর্তি হয়েছে, সবার সামনে বাজেভাবে অপমানিত হয়েছে। এত বছরের কষ্ট করে একটু একটু করে গড়ে তোলা সম্মান এক ঝটকায় ধুলোয় মিশিয়ে দিয়েছ। আর এখন এটা দেখতে এসেছো আমরা মরে গেছি কিনা বেঁচে আছি? প্লিজ মাম্মা, এসব কথা বলা বন্ধ করো। আমার একটা কথা শুনে নাও প্লিজ। অরি অসহায় চোখে তাকিয়ে বলল, কিন্তু তার আজকের অসহায়ত্ব দেখে মিসেস মারিয়ানা চৌধুরীর মনটা খানিকটা নরম হলো না। তিনি এগিয়ে এসে অরির ডান হাতের বাহু চেপে ধরল এবং তাকে টেনে বাইরের দিকে নিয়ে যেতে যেতে শক্ত গলায় বললেন, অনেক হয়েছে, তোমার নাটক আর নয়। সব তো এই চিঠিতে লিখে দিয়েছ। তাহলে কেন তোমার কথা শুনবো? আর কি বাকি রেখেছ? যা করার তাই করেছ। এখন বিদায় হও এখান থেকে। আর হ্যাঁ, তোমার এই অপয়া মুখটা আর আমাদের কখনো দেখাবে না। তুমি আমাদের জন্য মরে গেছো। মায়ের মুখে এমন কথা শুনে অরি কেঁদে উঠল। সে আহাজারি করতে করতে বলল, প্লিজ মাম্মা, আমার বের করে দিও না। আমি আমি পাপার সঙ্গে দেখা করব। শুধু একবার পাপার সঙ্গে, বোনটার সঙ্গে দেখা করতে দাও, তারপর এখান থেকে চলে যাব আমি। প্লিজ মাম্মা। অরির কোনো কথা আজ মিসেস মারিয়ানার কানে পৌঁছায়নি। নিজের কথায় অটল তিনি। যেই মেয়ে তাদের কথা সম্মান ভেবে দেখেনি তাকে মেনে নেওয়ার কোনো প্রশ্নই ওঠে না। যার সঙ্গে গিয়েছে ওই মেয়ে তার সঙ্গেই থাকুক। অরিকে দরজার কাছে টেনে নিয়ে এসে অপর প্রান্তে ছুঁড়ে ফেলে দিলেন মিসেস মারিয়ানা চৌধুরী এবং মেয়ের আর কোনো কথা না শুনে মুখের উপর সজোরে দরজা লাগিয়ে দিলেন। অরি পাগলের মতো হাউমা করে কাঁদছে, দরজায় দু হাত দিয়ে বারবার আঘাত করছে, তবুও তার করুণ আকুতি মিনতি আজ মায়ের কঠোর হৃদয় ভেদ করতে পারল না। এদিকে মিসেস মারিয়ানা রান্নাঘরে দৌড়ে গিয়ে শাড়ির আঁচল মুখে গুজে ফুপিয়ে কেঁদে উঠলেন। তিনি তো একজন মা, স্বয়ং জন্মদাত্রী। সন্তান হাজার অন্যায় করুক তবুও মায়ের হৃদয় পুড়ে নিজের সন্তানের চেয়ে দ্বিগুণ কষ্ট হয় মায়েদের। আর সেই কষ্ট চেপে রেখে নিজেকে কঠোরভাবে উপস্থাপন করতে হয়।
যেন সেই একই ভুলটা বারবার না করে। অরি কান্নারত অবস্থায় উঠে দাঁড়িয়ে আবারও দরজায় আঘাত করে চেঁচিয়ে বলে উঠল, তোমার মেয়ে পালিয়ে যায়নি মাম্মা, তাকে জোর করে তুলে নিয়ে যাওয়া হয়েছে। ওই জানোয়ারটা তোমাদের আদরের মেয়েকে একেবারে নিঃশেষ করে দিয়েছে। তোমার মেয়ে ভালো নেই মাম্মা, একটুও ভালো নেই। ওই নরক যন্ত্রণায় তোমার মেয়ে তিলে তিলে মরেছে। তোমার মেয়ের সব কিছু কেড়ে নিয়েছে। নিজের বলতে তোমরা ছাড়া আর কিছু নেই মাম্মা। প্লিজ দরজাটা একটু খুলে দাও, জাস্ট একবার তোমাদের মন ভরে দেখতে দাও। আমি কথা দিচ্ছি কখনো এখানে আসবো না আমি, তবুও একটা বার আমায় ভেতরে যেতে দাও প্লিজ মাম্মা। দরজার ওপাশ থেকে কোনো সারা শব্দ এলো না। অরি কাঁদতে কাঁদতে দরজার গা ঘেঁষে নিচে বসে পড়ল এবং চিৎকার দিয়ে কেঁদে উঠল। সে আজ মন ভরে কাঁদছে। এতদিনে চেপে রাখা কান্নাগুলো যেন আজ বাঁধ ভেঙে মুক্ত হয়ে ঝরছে। প্রায় অনেকক্ষণ কাঁদার পর শান্ত হলো অরি। চোখ মুখ মুছে চুপটি করে ওখানেই পড়ে থাকলো। কিন্তু তার আরাম যেন ফোনটা সহ্য হলো না। কর্কশ শব্দ তুলে নিচে রাখা আরোহীর গুগল পিক্সেল 11 ফোনটা বেজে উঠল। অরি ওড়না দিয়ে চোখ দুটো ভালো করে মুছে নিয়ে ফোনটা হাতে তুলে নিল এবং স্ক্রিনে অরি নামটা ভেসে উঠল। অরি ভাবলো হয়তো আরোহী ফোন দিয়েছে, তাই কিছু না ভেবে ফোন রিসিভ করে কানে তুলতেই তার পুরো পৃথিবী থমকে গেল। হ্যালো সুইটহার্ট, আশা করি পিতামাতার সঙ্গে দেখা করে নিশ্চয়ই ভালো আছো। কিন্তু তোমার বন্ধু মহলে একটুও ভালো নেই তোমাকে ছাড়া, তাই অগত্যা তোমাকে ফোন দিয়ে ডিস্টার্ব করলাম। ট্রাস্ট মি, তোমাকে কল দেওয়ার একটু ইচ্ছে ছিল না। অরির পুরো শরীর কাঁপছে, গলা শুকিয়ে কাঠ হয়ে এসেছে। মনে হচ্ছে কেউ তার গলাটা শক্ত করে চেপে ধরে রেখেছে। শরীরের সমস্ত শক্তি মুহূর্তের মধ্যে শেষ হয়ে যাচ্ছে, কপাল বেয়ে ঘাম গড়িয়ে পড়ছে। অরি বেশ কয়েকবার ঢোক গিলে গলাটি ভেজাতে চাইলেও পারছে না। আবারও অপর প্রান্ত থেকে খুব পরিচিত কণ্ঠস্বর ভেসে এলো। কি হলো বিবিজান, চুপ করে আছো কেন? এই সামান্য কয়েক ঘন্টার মধ্যে নিজের স্বামীর কণ্ঠস্বর ভুলে গেলে? দিস ইজ নট ফেয়ার। অরি কাঁপা কাঁপা কণ্ঠে বলল। আমার ফোনটা কোথা থেকে পেয়েছেন? এটা তো আমি আমার অরির পুরো কথাটা শেষ হবার আগে লিওয়ান গম্ভীর কণ্ঠে বলে উঠল। শুধু তোর ফোন পাইনি, আরোই অনেক কিছু পেয়েছি, সঙ্গে চারটা ইবলিশ শয়তানকেও। মানে মানেটা খুবই সিম্পল বেবে, তোর অতি প্রিয় থার্ড ক্লাস ফ্রেন্ডরা এখন আমার কাছে। ওদের কেন নিয়ে গেছেন? ওরা কি ক্ষতি করেছে আপনার? শালা শয়তানরা আমার একমাত্র বউকে ভাগিয়ে দিয়েছে, আর তুই কেন বলছিস ওরা কি করেছে? সিরিয়াসলি লিসেন, তোর হাতে মাত্র 2 মিনিট সময় আছে আমার কাছে আসার জন্য। বাই এনি চান্স যদি একটু দেরি হয় তাহলে? অরি কপালের ঘাম মুছে ভয়ার্ত কণ্ঠে জানতে চাইল। তাহলে কি? লিওয়ান হেসে উত্তর দিল। তাহলে তোর বন্ধু মহল আগামী সকালের সূর্যের আলো দেখা থেকে বঞ্চিত হয়ে যাবে। আর শুধু আগামীকাল না, সারা জীবনের জন্য। এলিয়েন চৌধুরী তার বউকে পাওয়ার জন্য সবকিছু করতে পারে, তাই সময় নষ্ট না করে তাড়াতাড়ি আমার কাছে চলে আয়। তোর স্বামী অনেক আগ্রহ নিয়ে তোর জন্য অপেক্ষা করছে। ইউ নো, ইউ এ মাইন অনলি, এ লিটল ফাকিং টেডি বিয়ার, সো কাম বেবি কাম। বলেই লাইন কেটে দিল লিওয়ান চৌধুরী। এদিকে ভয়ে অরির হাত পা ঠান্ডা হয়ে গেল। মাথায় এখন একটা কথায় ঘুরপাক খাচ্ছে যে তার বন্ধুমহল ওই সাইকোপ্যাথের পাল্লায় পড়ে গিয়েছে। তাদের সেখান থেকে যে কোনোভাবে সুস্থ শরীরে উদ্ধার করতেই হবে, নাহলে সে নিজেকে কখনো ক্ষমা করতে পারবে না। অরি এলোমেলোভাবে দৌড়ে চৌধুরী ম্যানশন থেকে বের হতে হঠাৎ করে তার পা জোড়া থমকে গেল। মুহূর্তের মধ্যে চোখ দুটো ছলছল করে উঠল। ইচ্ছে করলো চোখ দুটো ভরে মানুষটা শুকিয়ে যাওয়া মুখটা দেখতে, কিন্তু সেটা সম্ভব নয়। না চাইতেও সামনে দাঁড়িয়ে থাকা পুরুষটির দিক থেকে চোখ সরিয়ে নিল। যাকে একসময় মন ভরে দেখতো, আজ তাকেই দেখার জন্য ভাবতে হচ্ছে। নিয়তি বড়ই অদ্ভুত, কখন কোথায় পাল্টে যাবে কেউ টেরও পাবে না। ঝড়ের বেগে এসে তাকে জাপটে ধরল সোহরাব মির্জা। অরিকে না দেখে আজ দিয়ে 7-7টা দিন পার হয়ে গেছে। এতে যেন তার মনে হচ্ছে কত যুগ ধরে প্রিয় মানুষটাকে দেখতে পায়নি। অরিও ইচ্ছে হলো তার এসআই সাহেবকে দুহাতে জড়িয়ে ধরতে, কিন্তু তার হাত পা এক অজানা সুতোয় বাঁধা। সে চাইলেও আর এই মানুষটাকে আপন করে নিতে পারবে না। অনেকটাই যে দেরি হয়ে গিয়েছে। তুমি তুমি কোথায় গিয়েছিলে অরি? আমাকে ছেড়ে কেন গেলে? আমি কি কোনো অন্যায় করেছি যে তার জন্য অরি শাস্তি দিচ্ছ চমকে উঠে আমায়? বলল। গলার ভেতর কান্নাগুলো দলা পাকিয়ে গেল। অরি নিজের থেকে তার এসআই সাহেবকে সরিয়ে দিয়ে বলল। আমায় যেতে হবে এসআই সাহেব। সৌরভ মির্জা মৃদু স্বরে বলল। চলেই তো গিয়েছো, আর কত দূরে যাবে অরিয়ানা? যত দূর গেলে আপনার অস্তিত্ব থেকে মুছে যেতে পারবো, ঠিক তত দূর। সৌরভ হাসল। তার এই কষ্টে ভরা হাসিটা গিয়ে অরির বুকে বিঁধল। ইচ্ছে করলো এক ছুটে গিয়ে জড়িয়ে ধরে বলতে, এই তো আমি এসে গিয়েছি এসআই সাহেব, আপনাকে ছেড়ে আর কখনো কোথাও যাব না। আমি যে শুধুই আপনার। কিন্তু বলতে পারল না। মনের কথা মনের মাঝে চেপে রেখে পাশ কাটিয়ে চলে যেতে লাগলো। সৌরভ তার বা হাত আলতো করে চেপে ধরে বলল।
আমার প্রশ্নের উত্তর পেলাম না। আজ নয়, আজে বড্ড তাড়া আছে এসআই সাহেব। কিসের এত তাড়া তোমার? অরি চোখের পানি আড়াল করে অন্যদিকে তাকিয়ে কাঁপা কাঁপা গলায় বলল। আ- আমার স্বামী আমার জন্য অপেক্ষা করছে। অজান্তেই অরির হাত ছেড়ে দিল সোহরাব মির্জা। অরির মুখে স্বামী ডাকটা শুনে বুকের মাঝে চিনচিনে ব্যথা অনুভব করলো। সে অবিশ্বাস্য চোখে অস্ফুট স্বরে বলল। তো তুমি তুমি বিয়ে করে নিয়েছো? অরি বড় একটা নিঃশ্বাস নিয়ে বলল। আমি আমার অপ্রিয় অপ্রিয় প্রিয় মানুষটিকে বিয়ে করে নিয়েছি। তাহলে আমি কে? আমার সঙ্গে এতদিন কি ছিল? আপনি আমার অতীত। আপনার সঙ্গে জাস্ট টাইম পাস করেছি। চিঠিতে তো সবটা বলাই আছে। আশা করছি আপনিও লাইফে মুভ অন করবেন এবং আমার থেকে একজন ভালো সঙ্গীকে নিজের জীবন সঙ্গী হিসেবে বেছে নেবেন। এখন চলি, ভালো থাকবেন। পারলে এই বেঈমানটাকে ক্ষমা করে দিয়েন। অরি সামনের দিকে ঘুরে হাঁটা শুরু করলো। ডার্ক সার্কেল পড়া দুটো চোখ অশ্রুতে টলমল করে উঠল। সে পেছনে না তাকিয়েও অনুভব করতে পারছে তার এসআই সাহেবের চোখেও পানি চিকচিক করছে। অরি নাক টেনে হাতের উল্টো পিঠ দিয়ে চোখের পানি মুছে নিয়ে বিড়বিড় করে বলল। আমায় ক্ষমা করে দিন এসআই সাহেব। আপনাকে হার্ট করতে চাইনি আমি, কিন্তু আমি আমি বাধ্য। আমার এই অভিশপ্ত অন্ধকারের জীবনের সাথে আপনাকে জড়াতে চাই না আমি। আপনি ভালো থাকুন। চাইলে আমায় অভিশাপ দিন, তবু এখন বাজে দুপুর 2টা। লিও মেনশনের বিশাল আকৃতি ছাদে চেয়ারের সঙ্গে বাঁধা অবস্থায় রয়েছে মিম, আরোহী, শিহাব ও রাকিব। তারা ভার্সিটি থেকে বের হওয়ার পর রাস্তা দিয়ে হাঁটার সময় রিকি তার দলবল নিয়ে এসে এক প্রকার জোর করে তাদের তুলে নিয়ে এসেছে। তারপর থেকে এই কড়া রোদের মাঝে তাদের হাত পা মুখ বেঁধে রাখা হয়েছে। চারজনই ঘেমে একাকার হয়ে গেছে। মিম, আরোহী রীতিমতো ভয়ে কাঁপছে। ওই সাইকোটা তাদের সঙ্গে এখন কি করবে আল্লাহ মালুম। মুখে টেপ থাকার জন্য কেউ কথাও বলতে পারছে না, শুধু শব্দ বের হচ্ছে। কিছু সময় অতিবাহিত হওয়ার পর ছাদের দরজা ঠেলে রিকি ও লিওয়ান ভেতরে প্রবেশ করলো। তাদের হাতে 4টা আরএফএলের বড় বড় বালতি। লিওয়ান তাদের সামনে এসে এক পলকে সবার আপাতমস্তক পর্যবেক্ষণ করে নিল। অতঃপর বাঁকা হেসে বলে উঠল। শালাশালিদের বুঝি অনেক গরম লেগেছে। কেউ কিছুই বলল না, আর বলবেও বা কিভাবে। তাদের মুখে যে অনেক আগেই বন্ধ করে দেওয়া হয়েছে। রিকি এগিয়ে এসে নিচে বালতিগুলো রেখে বলল। বহুত গরম লেগেছে। সূর্যের হটনেসের জ্বালায় 4জন ঘেমে উঠেছে, দেখছিস না? লিওয়ান নাক সিটকিয়ে বলল। সাথে ঘামের গন্ধে পুরো ছাদ ভেসে গেছে। ইবলিশ শয়তানদের তাহাতে শুদ্ধ করবে কি, না হলে এদের ঘামের গন্ধে নিষ্পাপ ফুলগুলো ছাদ থেকে লব দিয়ে সুইসাইড করে ফেলবে। রিকি আকেল দাঁত বের করে হেসে উঠল। একটা বড় পানি ভর্তি বালতি নিয়ে গিয়ে রাকিবের মাথায় ঢেলে দিল। বাকির এই কাণ্ড দেখে তাদের চোখ বেরিয়ে আসার উপক্রম। পানিটা এতটাই ঠান্ডা ছিল যে রাকিবের শরীর থরথর করে কাঁপতে শুরু করলো। চোখে মুখে তীব্র রাগ নিয়ে শুধু সামনে দুজন নিষ্ঠুর ব্যক্তির দিকে তাকিয়ে থাকলো। এদিকে রিক্কি শিহাবের মাথায় এক বালতি ঢেলে তৃতীয়টা বালতিটা আরোহীর দিকে নিয়ে যেতে সে জোরে জোরে দুদিকে মাথা ঝাঁকিয়ে মানা করছে, কিন্তু পাষাণ ব্যক্তিটা তাকে পাত্তা না দিয়ে বরফ পানি ঢেলে দিল। মিম শুকনো ঢোক গিলে অসহায় চোখে বন্ধুদের দিকে বারবার তাকাচ্ছে। সে বুঝে গেছে আজ তাদের আজ রক্ষা নেই। 4জনকে বরফ পানি দিয়ে গোসল করিয়ে ছাড়লো লিওয়ান। পাশ থেকে একটা চেয়ার টেনে নিয়ে সবার সামনে পায়ের উপর পা তুলে বসে বলল। এখন হট পরিবেশটা একদম ঠান্ডা কুলকুল লাগছে, বাট কি যেন একটা মিস করছি মনে হচ্ছে। লিওয়ান নিচের ঠোঁট কামড়ে কিছু একটা ভাবার ভঙ্গি করলো। চট করে রিক্কির দিকে তাকিয়ে বলল। শিট, এই প্রথম শালাশালিদের নিয়ে এলাম বাড়িতে, কিন্তু তাদের ঠিকমতো অতিথিও আপ্যায়ন করা হলো না। তোর ভাবিজান যদি জানতে পারে তার প্রাণপ্রিয় বন্ধুদের ঠিকমতো খাতির যত্ন করিনি, তাহলে খুব রেগে যাবে। নো নো নো, আমি আমার বউকে রাখাতে পারি না। ইটস সো ব্যাড ম্যানার্স। লিওয়ানের ভালো সাজার অভিনয় দেখে 4জনের শরীর রাগে জ্বলে যাচ্ছে। ইচ্ছে করছে দুইটাকে ধরে নর্দমার পানি খাওয়াতে, না হয় এই ডুপ্লেক্স বাড়ির ছাদ থেকে এক ধাক্কায় ফেলে দিতে। কিন্তু তারা আজ মাইনকার চিপায় পড়ে গেছে। চাইলেও এখন কিছু করার ক্ষমতা নেই তাদের। রিকি লিওয়ানের কথার মানে বুঝতে পেরে অনেক আগে ছাদ থেকে নেমে গিয়েছিল। প্রায় 10 মিনিট পর হাতে করে বিশাল ট্রে নিয়ে ছাদে প্রবেশ করলো। তার পিছু পিছু 3জন গার্ডও ছিল। তাদের হাতেও লম্বা লম্বা ট্রে। বড় বড় 4টা ট্রে ছাদে থাকা টেবিলের উপর রাখলো। লিওয়ান গার্ডদের ইশারা করতে তারা গিয়ে মিম, আরোহী, শিয়াব ও রাকিবের মুখের টেপ টেনে খুলে দিল। এতক্ষণ যেন ভালো করে শ্বাস নিতে পারছে সবাই। আমাদের ছেড়ে দিন, না হলে এর পরিণাম কিন্তু খুব খারাপ হবে। শিয়াব দাঁতে দাঁত চেপে বলে। সেটা শুনে লিওয়ান শব্দ করে হেসে দিয়ে বলল। ছেড়ে তো দিব অবশ্যই, কিন্তু তার আগে তোদের সেবা যত্ন করে নি শালা। আপনার হল তোদের দুলোভাই বলে কথা। মিম রাগে চিল্লিয়ে বলে উঠল। আমরা মানি না আপনি আমাদের দুলাভাই। আপনার মতো সাইকোপ্যাথ কারো স্বামী হওয়ারও যোগ্য নয়। আই ডোন্ট কেয়ার।
আপনার মতো খারাপ মানুষ আমি দুটো দেখিনি। এই পৃথিবীতে এত এত মানুষ থাকতে আমাদের বান্ধবীকেই চোখে পড়লো আপনার? কেন ওর সুন্দর লাইফটা নরকে পরিণত করছেন? আরোহীর কথা শুনে লিওয়ান কোমরে থেকে তার কোল্ট M1911.45 এসিপি পিস্তলটা বের করে পাশের টেবিলের উপর রাখলো। এটা দেখে আরোহী শুকনো ঢোক গেলে চুপ হয়ে গেল। এগুলো আমাদের মিয়া বিবির পার্সোনাল ব্যাপার। সো তোদের হাতির মতো নাকগুলো হলেও চলবে। বাই দ্য ওয়ে রিকি, নাস্তাগুলো সার্ভ কর। অনেক বেলা হয়ে গেছে, ওদের তো লাঞ্চ করতে দিতে হবে, নাহলে বাইরে গিয়ে বলবে দুলোভাই কিছু ট্রিট দিল না। লিওয়ান কথাগুলো বলে রিক্কির দিকে তাকিয়ে ইশারা করলো। রিক্কি মাথা নেড়ে চারজনের সামনে লম্বা টেবিল রাখলো। তার উপরে 4টা ছোট মাঝারি সাইজের চীনামাটির প্লেট ও 4টা জুসের গ্লাস রাখলো। নাস্তার রূপে ভয়ঙ্কর খাবারের দিকে তাকিয়ে চারজনের চোখ ছানা বড়া হয়ে গেল। সাদা ধবধবে প্লেটের মাঝে রক্তিম 10টি ক্যারোলিনা রিপার বিদেশি মরিচ জলজল করছে। তার পাশে কাচের গ্লাসে সবুজ রঙের জুস। এটা কিসের জুস বুঝতে পারলো না, কিন্তু ক্যারোলিনা রিপার দেখা মাত্রই তাদের হাওয়া টাইট হয়ে গেছে। ক্যারোলিনা রিপার মূলত মার্কিন যুক্তরাষ্ট্রের সাউথ ক্যারোলিনাতে জন্মায়। এটি বিদেশি মরিচ, অর্থাৎ বাংলাদেশে স্বাভাবিকভাবে জন্মায় না, তবে চারাবা বীজ আমদানি করে দেশে আনা যায়। এর ঝালের মাত্রা 15 লাখ থেকে 22 লাখ। তুলনায় সাধারণ লাল মরিচ 5,000 থেকে 30,000 SHU। হাবানেরো মরিচ 1 লক্ষ থেকে 3,50,000 SHU। অর্থাৎ ক্যারোলিনা রিপার তুলনামূলকভাবে অন্য মরিচের চেয়ে 10 থেকে 20 গুণ বেশি ঝাল। লাল আগুন ছোঁয়ার মতো ঝলমলে মরিচগুলো ছোট হলেও দুষ্টু কৌতুক মনে করিয়ে দিল। প্রত্যেকটা যেন তার মাথার কোণে বাঁকানো শিং নিয়ে দাঁড়িয়ে আছে, যেমন কেউ হঠাৎ চিৎকার করে বসবে। এর রং এত উজ্জ্বল যে চোখেও আগুন জ্বালাতে পারে। লাল, মাঝে মাঝে হলুদ দাগ, ঠিক যেন সূর্যাস্তের শেষ সোনালি আলো। মুখে রাখলে শুধু ঝাল নয়, বরং সামান্য ফলের মিষ্টি স্বাদও খুঁজে পাওয়া যায়, যা প্রথমে ভুল বোঝাবুঝির মতো মনে হয়, কিন্তু পর মুহূর্তে এই জ্বালার ঢেউ মুখে, গলা ও পেটে আগুনের মতো ছড়িয়ে পড়ে। ছোট আকারের এই মরিচটি নিজের ভেতরে অদ্ভুত শক্তি লুকিয়ে রেখেছে, যা কোনো সাধারণ মরিচের তুলনায় ভয়ঙ্কর। রিক্কি চারজনা ডান হাত খুলে দিয়ে গম্ভীর কণ্ঠে বলল। স্টার্টিং নাও। চারজনই একসাথে চিল্লিয়ে বলে উঠল। লিওয়ান কানে 2 হাত দিয়ে মুখ দিয়ে বর্গীয় শব্দ বের করে পিস্তলটা হাতে নিয়ে তাদের দিকে তাক করে দাঁতে দাঁত চেপে বলল। এগুলো খাবি নাকি টাটকা গুলি খাবি, কোনটা? চারজনই হতবাক হয়ে গেল। জীবনের প্রতি কার না মায়া থাকে, সবাই বাঁচতে চায়। এদিকে এই সাইকোটাকে দেখে ভালো লাগছে না তাদের। বলা তো আর যায় না, যদি সত্যি সত্যি গুলি করে দেয় তখন। তবুও তারা চারজন ভয় নিজের মধ্যে চেপে রেখে চুপচাপ বসে রইল। এদের ভাবসাব দেখে লিওয়ান এবার সত্যি সত্যি শুট করে দিল। ফলস্বরূপ গুলিটা গিয়ে আরোহীর পেছনে রাখা ফুলের টবে গিয়ে বিঁধল। সঙ্গে সঙ্গে ফুলসহ মাটির টবটি ভেঙে নিচে পড়ে গেল। গুলির বিকট আওয়াজে আশেপাশের কাকপক্ষীরাও ভয়ে ডানা ঝাপটাতে ঝাপটাতে দূর আকাশে উড়ে গেল। চারজন ভয়ে চোখ বন্ধ করে রয়েছে। লিওয়ান উঠে এসে মিমের কপাল বরাবর পিস্তল রেখে সোজাসাপটা বলল। তোরা সবাই একে অপরের জান, তাই না? সো এই জান পাখিটাকে যদি আজ মেরে দিই তাহলে কেমন হবে বলতো? মেয়ের অকাল মৃত্যু সইতে পারবে তো তোর মা জননী? লিওয়ানের কথা শুনে তিনজনাই চমকে উঠে মিমের দিকে তাকালো। মিম নিজের কথা না ভাবলেও মায়ের কথা মনে হতে কেঁদে দিল। তার যদি কিছু হয় তাহলে তার মাও বাঁচবে না। না না না, ওকে মারবেন না প্লিজ। এই তো আমরা খাচ্ছি। বলেই আরোহী কাপা কাপা হাতে প্লেট থেকে একটা ক্যারোলিনা রিপার তুলে নিয়ে মুখে দিল। সঙ্গে সঙ্গে পুরো ফর্সা চেহারা রক্তিম বর্ণ ধারণ করলো। দাঁতে দাঁত চেপে মুখ অন্যদিকে ঘুরিয়ে রাখলো। গলা অসম্ভব রকমে জ্বালা করছে। লিওয়ান বাঁদিকের দিকে রাগান্বিত চোখে তাকালো। তারাও একটি করে মুখে দেয়। লিওয়ান হামি অতিরিক্ত ঝাল সহ্য করতে না পেরে সবুজ রঙের জুসের গ্লাস তুলে নিয়ে ঢকঢক করে খেলো চারজন। কয়েক সেকেন্ডের মধ্যে মুখ থেকে হরহর করে সব তরল পদার্থ নিচে ফেলে দিল। এটা কাঁচা করলার জুস। ভাবতেই গা গুলিয়ে এলো সবার। লিওয়ান আরামে চেয়ারের উপর বসে থেকে এদের কাণ্ড কারখানা দেখছে। রিক্কি আবারও ট্রে ভর্তি করে কি যেন নিয়ে এসে তাদের সামনে রাখলো। চারজন খেয়াল করে দেখলো একটা বাটিতে মধুর মধ্যে গোটা গোটা অনেকগুলো রসুন মিক্স করা। নে, এটা খেলে হজম শক্তি বৃদ্ধি পাবে। ঝটপট পুরোটা খেয়ে শেষ কর, কুইক। লিওয়ানের বলার আগে আরোহী চামচ দিয়ে জাস্ট মধু তুলে খাওয়া শুরু করে দিয়েছে। ঝাল করলার জুসকে গলার অবস্থা খারাপ। আরোহীর দেখা দেখি বাকিরাও জাস্ট মধু খেতে লাগলো। এদিকে রিক্কি বেকুবের মতো লিওয়ানের দিকে তাকালো। লিওয়ান খ্যাক করে বলে উঠল। মৌমাছির মতো মধু না গেলে রসুনও গিল। কিন্তু না, কেউই তার কথা শুনছে না। রিক্কি চট করে এসে বাটিগুলো নিয়ে গেল। চারজনের ঝাল ও তিতাভাব কমে এসেছে প্রায়।
রিক্কি আবারও ট্রে ভর্তি করে খাবার নিয়ে এসে বা নিজ হাতে খাইয়ে দিল। কাঁচা মূলা কুচির সঙ্গে কাঁচা ডিম মিক্স খেয়ে চারজন প্রায় বমি করে দিয়েছে। লিওয়ান নাক মুখ কুচকে রিক্কিকে বাকিটা হ্যান্ডেল করতে বলে সেখান থেকে চলে গেল। এদিকে রিক্কি এক একজনের মুখ চেপে ধরে 1 কাপ লবণ, হাফ কাপ গোলমরিচের গুঁড়ো, সঙ্গে দেশি মরিচের গুঁড়ো এবং এলাচি গুঁড়ো মিক্স স্পেশাল শরবত খাইয়ে দিয়ে বিড়বিড় করে বলে উঠল, নে দুলা ভাইয়ের তরফ থেকে স্পেশাল ট্রিট, আরও ভাগিয়ে দে অন্যের বউকে, এখন ঠেলা বোঝ। অরি রিক্সা থেকে নেমে ভাড়া মিটিয়ে ঝড়ের বেগে দৌড়ে এসে লিও মেনশনে প্রবেশ করলো। চারিদিকে তাকিয়ে পাগলের মতো চিৎকার করে মিম আরোহী শিহাব রাকিবকে ডেকে চলল, কিন্তু কারোরই সারা শব্দ পেল না, এমনকি লিওয়ানকেও দেখতে পেল না। অরি ছুটে গিয়ে নিচের সবগুলো একের পর এক চেক করতে লাগলো। ওয়াশরুম, ব্যালকনি, এমনকি খাটের নিচেও দেখতে বাকি রাখলো না। কোথাও কাউকে খুঁজে না পেয়ে আবারও ড্রয়িং রুমে এলো। সিঁড়ি বেয়ে কারোর নামার পায়ের আওয়াজ পেয়ে চট করে মাথা ঘুরিয়ে পেছনে তাকালো এবং দেখতে পেল আধা খোলা সাদা শার্ট ও কালো প্যান্ট পরিহিত লিওয়ানকে। যে এখন আরামে হেলে দুলে নিচে নামছে। শরীরের পেশিগুলো স্পষ্ট বোঝা যাচ্ছে। ফর্সা উন্মুক্ত বুক, ভি আকৃতির সুঠাম দেহের অধিকারী লিওয়ান। তাকে যে কেউই প্রথম দেখায় বুঝতে পারবে না সে আদৌ বাংলাদেশি নাকি বিদেশি। মা বিদেশি ও বাবা বাংলাদেশি হওয়ার ফলে এমন রূপ পেয়েছে। লিওয়ান পকেটে দুহাত গুজে নিচে নেমে এসে অরির দিকে না তাকিয়ে সোজা বাম কর্নারে সাজানো ছোট্ট বার কাউন্টারের দিকে গেল। গ্লাসে ককটেল ঢেলে গলা ভিজিয়ে নিয়ে কাউন্টারের সাথে হেলান দিয়ে অরির দিকে নেশালো দৃষ্টিতে তাকালো। তার এমন অ্যাটিটিউড দেখে অরি তেরে এসে শার্টের কলার চেপে ধরে চিৎকার দিয়ে বলল, ওরা কোথায়? কি করেছেন ওদের সাথে? কেন তুলে নিয়ে এসেছেন? কি অন্যায় করেছে ওরা? আনসার মি ড্যামেন্ট। লিওয়ান এক চুমুকে ড্রিঙ্কস শেষ করে গ্লাসটা কাউন্টারের উপর রেখে দুহাতে অরির বাঁকানো কোমর চেপে ধরে নিজের সঙ্গে ঘনিষ্ঠ করে বলল, খুব বড় অন্যায় করে ফেলেছি টেডি বিয়ার। আমার থেকে আমার জানটাকে দূরে সরিয়ে দেওয়ার মতো দুঃসাহস করেছে। যেখানে তোকেই ছাড় দেই না, কখনো সেখানে ওদের দিতাম কি করে বল? কথাগুলো বলতে বলতে লিওয়ানের গাঢ় বাদামি বর্ণে চোখ দুটো লাল হয়ে উঠল, ঘাড়ের রগগুলো ফুটে উঠল, সাথে হাতের বাঁধনও তীব্র হলো। কি করেছেন ওদের সাথে? অরি শুকনো ঢোক গিলে ভয়ার্ত কণ্ঠে বলল। অরির ভয়ার্ত চেহারা দেখে লিওয়ান মৃদু হেসে তার শুকনো ঠোঁটে আঙ্গুল বুলিয়ে দিতে দিতে বলল, রিল্যাক্স জান, তোমার বন্ধু বোন বলে কথা। আমি কি তাদের সঙ্গে খারাপ কিছু করতে পারি বলো? কুমিকে বিশ্বাস করতে পারি, তবুও আপনাকে নয়। অ্যাজ ইউর উইশ, বাট ট্যাস মি, ওদের জাস্ট আমি ট্রিট থেরাপি দিয়েছি, এ থেকে বেশি কিছু করিনি। আফটার অল দুলোভাই বলে কথা ওদের। ফার্স্ট টাইম শালাশালিরা আমাদের বাড়িতে এসেছে, নিয়ে এসেছি, তাদের একটু অতিথি আপ্যায়ন না করলে হয় বলো? অরি চমকে উঠল। লিওয়ানের সব কথা কানে না ঢুকলেও ট্রিট থেরাপি দেওয়ার কথাটা স্পষ্ট ঢুকেছে। আগেরবার তাকে বরফ থেরাপি দিয়ে প্রায় মৃত্যুর ঘরে পাঠিয়ে দিয়েছিল, তাহলে আজ আবার ট্রিট থেরাপি দিয়ে তার বন্ধু মহলকে কোথায় পাঠিয়ে দিল? তারা এই থেরাপি নেওয়ার পর আদৌ সুস্থ আছে তো? অরি চট করে তাকিয়ে বলল, কোথায় ওরা? লিওয়ান এক দৃষ্টিতে অরির গোলাপি ঠোঁটের দিকে তাকিয়ে রয়েছে। তার ড্রিঙ্কস করে যে নেশাটা হয় না সেটাই মেয়েটাকে দেখলে হয়। নিজেকে একদম মাতাল মাতাল মনে হয়। ইচ্ছে করে এই নেশালো মেয়েতে হারিয়ে যেতে। মাথায় ঘুমটা দেওয়া আরোহীর দেওয়া জর্জেট ওড়নাটা একটা নেই খুলে নিল। অরি চমকে উঠে লিওয়ানের কাছ থেকে দূরে সরে যেতে চাইল, কিন্তু পারে না। লিওয়ানের শক্তপোক্ত হাতের বাঁধন পেরিয়ে তার ছোট্ট দেহটা মুক্ত হতে পারল না, বরং লিওয়ান তার পরনের টপস ভেদ করে নরম ত্বকের উপর হাত এলোমেলোভাবে বিচরণ করছে। অরির ঘৃণায় গা গুলিয়ে উঠল। সে যতবার চেষ্টা করছে লিওয়ানের থেকে নিজেকে সরানোর জন্য, ঠিক তখনই আরো আষ্টে পিষ্টে চেপে ধরছে। লিওয়ান গম্ভীর কণ্ঠে বলল, আর একবার যদি ঝলঝল পোকার মতো নড়িস তাহলে আই সোয়ার তোর ওই থার্ড ক্লাস ফ্রেন্ড সকলকে একদম জানে মেরে দেব। অরি নিস্তব্ধ হয়ে গেল। সেটা দেখে বাঁকা চোখে তাকিয়ে হেসে বলল, এই তো গুড গার্ল। হঠাৎ করে অরি দুহাতে মুখ ঢেকে কেঁদে উঠল। লিওয়ানের হাত থেমে গেল। অরির হাত দুটো সরিয়ে চোখের পানি মুছে দিয়ে দুগালে হাত রেখে কপালে কপাল ঠেকে ফিসফিস করে বলল, সরি, ইচ্ছে করে হার্ট করতে চাইনি, খুব বেশি লেগেছে। অরির কান গরম হয়ে গেল, তবুও নিজেকে সামলে নিয়ে বলল, আমার সঙ্গে যা ইচ্ছে করুন, তবুও ওদের ছেড়ে দিন প্লিজ। ওরা নির্দোষ। এখানে যদি কারো ভুল হয়ে থাকে তাহলে সেটা আমার, ওদের কোনো দোষ নেই। ওদের যেতে দিন প্লিজ। লিওয়ান কিছুক্ষণ চুপ করে থাকলো, অতঃপর বিড়বিড় করে বলল, আমি নির্দোষ ছিলাম টেডি বিয়ার, আমি কোনো অন্যায় করিনি, তবু আজ অব্দি বিনা দোষে শাস্তি ভোগ করে যাচ্ছি। লিওয়ান এতটাই ধীরে কথাগুলো বলেছে যেটা অরির কান অব্দি পৌঁছালো না, তাই সে শুধালো। কিছু বললেন? লিওয়ান চট করে অরিকে ছেড়ে দিয়ে অন্যদিকে তাকিয়ে বলল, সবাইকে যেতে দিব, আর তারা কোথাও আছে সেটা বলবো, কিন্তু একটা শর্তে। অরি কিছুটা দূরে সরে গিয়ে বলল, কি শর্ত? লিওয়ান অরির আপাতমস্তক পর্যবেক্ষণ করে বাঁকা হেসে সোফায় এসে গা এলিয়ে দিল, অতঃপর একটা সিগারেট ধরিয়ে বলল, বেশি কিছু না, জাস্ট তোর ওই ধারালো মুখের রসালো ঠোঁটে একটা কিস চাই, অ্যান্ড তুই সেটা নিজ থেকে করবি।
আর আমি শুধু বসে বসে ফিল নিব। সো কাম অন বেবি। রাগে অরির শরীর কাঁপছে, সঙ্গে প্রিয় বন্ধু মহলকে হারিয়ে ফেলার ভয়টা বুকের মধ্যে চেপে বসেছে। লিওয়ান সিগারেটের ধোঁয়া উড়িয়ে অরির দিকে ঘাড় কাত করে ঘোলাটে চোখে তাকিয়ে বলল, যত লেট করবে ঠিক ততটাই কষ্ট পাবে তারা। আর যদি আমার মুড চেঞ্জ হয়ে যায় তাহলে কিসের জায়গায় বাসার করিয়ে ছাড়বো। সো যা সিদ্ধান্ত নেবে একটু জলদি আমার হাতে সময় নেই। কথাগুলো শেষ হতে অরি ছুটে এসে দুহাতে কলা চেপে ধরে ওষ্ঠদ্বয় নিজের দখলে নিয়ে নিল। লিওয়ান এক হাতে সিগারেট এবং অন্য হাতে অরির কোমর চেপে ধরে পেছনের দিকে হেলে গেল, যার ফলে অরি তার শরীরের উপর পড়ে গেল। তবুও সে লিওয়ানের ঠোঁট জোড়া ছাড়ল না। এতদিনের আঘাত, কষ্ট, ঘৃণা, রাগ, ক্ষোভ সব উগড়ে দিচ্ছে ঠোঁটের উপর। মদ সিগারেটের গন্ধে পেটের নাড়ি ভুঁড়ি বেরিয়ে আসার উপক্রম। এদিকে লিওয়ান চোখ দুটো বন্ধ করে চুপচাপ সব ব্যথা সহ্য করে নিচ্ছে। একসময় ঠোঁটের কোনা বেয়ে তাজা রক্ত গড়িয়ে পড়লে সে অরিকে কোনো রকম বাধা দিল না, বরং নিজের সঙ্গে আরও ঘনিষ্ঠ করে নিল তাকে। প্রায় 5 মিনিট ধরে নিজের সর্বোচ্চ শক্তি দিয়ে লিওয়ানের ঠোঁট জোড়া কামড়ে ছেড়ে দিল অরি। সোজা হয়ে দাঁড়িয়ে কোমরে 2 হাত রেখে হাঁপাতে হাঁপাতে লিওয়ানের দিকে তাকালো এবং তার রক্ত হয়ে লেগে থাকা ঠোঁটের কোণে এক চিলতে হাসি ফুটে উঠল। যাক, আজ একটু হলো এই লোকটাকে কষ্ট দিতে পেরেছে। লিওয়ান সোজা হয়ে বসে হাতের তালু দিয়ে রক্তাক্ত ঠোঁটগুলো মুছে নিল। তবুও রক্ত বেরোচ্ছে। অরি শুধু তার ঠোঁটের অবস্থা কাহিল করেনি, বরং তার জিহ্বার কিছু অংশ দাঁত দিয়ে কেটেছে। লিওয়ান পকেট থেকে রুমাল বের করে মুখে চেপে ধরে শান্ত চোখে অরির দিকে তাকালো। অরি এগিয়ে এসে লিওয়ানের কোমরে থাকা শার্টের অংশ উপরে তুলে নিজের মুখে লেগে থাকা রক্তগুলো মুছে বলল, আপনার শর্তটা এখন বলুন, ওদের কোথায় আটকে রেখেছেন? সাদে। অরি আর এক মুহূর্তের জন্য সময় নষ্ট না হয়ে ফ্লোরে পড়ে থাকা ওনাটা তুলে গায়ে জড়িয়ে সিঁড়ি বেয়ে উপরে দৌড়ে চলে গেল। এদিকে লিওয়ান তার যাওয়ার পথে কিছুক্ষণ তাকিয়ে থেকে মুচকি হাসলো। রুমাল ফেলে দিয়ে নিচে বসে সোফার সাথে হেলান দিয়ে সিগারেটে লম্বা টান দিল। আলো আধারিতে বসে আছে সে। সাদা শার্টের বোতাম খোলা, বুকের কিছুটা অংশ উন্মুক্ত। সোফায় 2 হাতের কনুয়ে ভর দিয়ে মাথা পিছনে হেলানো, ঠোঁট থেকে ধোয়ার আস্ত ধারা বের হয়ে উঠছে অন্ধকারে। তার চারিপাশটা নীরব, পর্দার আড়ালে ম্লান আলো এসে পড়েছে। পুরো দৃশ্যটা যেন এক রহস্যময় আবহ তৈরি করেছে, একটু বেপরোয়া, উগ্র, একটু নিঃসঙ্গ, আবার আকর্ষণীয় বটে। লিওয়ান আবার উপরের দিকে ধোঁয়া উড়িয়ে বিড়বিড় করে বলল, তুই ছুঁই দিলে হায় কি যে হয়ে যায়, তোর দেহ আঘাতেও সুখ সুখ মনে হয়। উফ, এত স্বাদ কেন? অরি দৌড়ে ছাদে এসে দরজা ঠেলে ভেতরে ঢুকতেই হতভম্ব হয়ে পড়ল। বন্ধুমহলের রক্তিম চেহারা না জেহাল অবস্থা দেখে সে বাকরুদ্ধ হয়ে রইল। ছুটে এসে রিক্কির পাশ কাটিয়ে সবার হাতে পায়ের বাঁধন খুলে দিল। অরিকে দেখে মিম ও আরোহী কেঁদে জড়িয়ে ধরল। অরি দুজনকে জড়িয়ে ধরে ভীত কণ্ঠে জানতে চাইল, তোরা ঠিক আছিস তো? ওই লোকটা তোদের কোনো ক্ষতি করেনি তো? আরোহী ও মিম অরিকে ছেড়ে দিয়ে নাক টেনে দুজনেই মাথা নাড়ে না বলল। অরি মনে মনে স্বস্তির নিঃশ্বাস ফেল। একজনের দুরবস্থা দেখে তার খুব খারাপ লাগছিল। তাদের সামনে টেবিলের উপর ছড়িয়ে থাকা অখাদ্য খাবারগুলো দেখে তার আর বুঝতে অসুবিধা হয়নি এখানে আদৌ কী ঘটেছে তার বন্ধু মহলের সাথে। অরি আর কিছু না বলে তাড়াহুড়ো করে সবাইকে নিয়ে নিচে নেমে এলো। আপাতত তার বন্ধুদের জন্য এই বাড়িটি নিরাপদ নয়। এখান থেকে যত দ্রুত সম্ভব তাদের নিজ নিজ বাড়িতে পৌঁছে দেওয়াই মঙ্গল। রিক্কি তার ভাবিজানকে বাধা দিল না, বরং সেও গার্ডরা তাদের পিছু পিছু নেমে এলো। লিওয়ান এখনও আগের মতোই নিচে বসে থেকে সোফায় হেলান দিয়ে সিগারেট খাচ্ছিল, অন্য হাতে ড্রিঙ্কসের গ্লাস। অরি দৌড়ে কিচেনের দিকে গিয়ে ফ্রিজ থেকে ঠান্ডা মিল্কশেকের 4টা বোতল নিয়ে এসে মিমের হাতে দিল। মিম ভয়ে নিতে চাচ্ছিল না। এই সাইকোটা আবার ভেতরে কি দিয়ে রেখেছে কে জানে, তবুও বান্ধবীর হাত থেকে বোতলগুলো নিয়ে নিল। অরি আর চোখে লিওয়ানের দিকে এক পলক তাকিয়ে 4 জনকে নিয়ে বাড়ির বাইরে চলে গেল। যাওয়ার আগে অবশ্য লিওয়ান তাদের উদ্দেশ্যে গম্ভীর কণ্ঠে বলেছে, প্রথমবার ভুল করার জন্য ছেড়ে দিলাম, বাট নেক্সট টাইম ওই মাথা কেটে নিয়ে ফুটবল খেলবো। মাইন্ড ইয়েট, ইবলিশ শয়তানেরা। বন্ধুমহলকে সদর দরজা পার করে মেন বড় গেটের কাছে নিয়ে এল অরি। তার পেছনে রিক্কিও রয়েছে। 4 জন অরির দিকে অসহায় চোখে তাকালে অরি একটু হাসার চেষ্টা করে বলল, আমার জন্য চিন্তা করিস না। ওই লোকটা আর যাই করুক, আমায় অন্তত মেরে ফেলবে না। আজ আমার জন্য তোদের সঙ্গে যা যা হয়েছে তার জন্য পারলে আমায় ক্ষমা করে দিস। আমারই ভুল হয়েছে, তোদের বিপদের মুখে ফেলে পালিয়ে যেতে উচিত ছিল না আমার এটা। যদি কোনোদিন ওই কারাগার থেকে মুক্ত হতে পারি তাহলে আবার দেখা হবে আমাদের। ততদিন ভালো থাকিস, আর পারলে ভুলে যাস আমায়। আমি চাই না আমার জন্য তোদের উপর কোনো বিপদ আসুক। 4 জন বন্ধু কি বলবে, ভাষা খুঁজে পেল না। তাদেরও বেশিক্ষণ দাঁড়িয়ে থাকার মতো শক্তি অবশিষ্ট ছিল না। অগত্যা অরিকে বিদায় দিয়ে রিক্কির গাড়িতে চড়ে লিও মেনশন থেকে চলে গেল। যাওয়ার পথে ছলছল চোখে তাদের দিকে তাকিয়ে রইল অরি। কালো রঙের গাড়িটা জঙ্গলের পথ ধরে চোখের আড়াল হতে অরি চোখের পানি মুছে পিছনে ঘুরল।
আর তখনই শক্তপোক্ত এক বুকের সঙ্গে ধাক্কা খেলো, প্রায় পড়ে যাচ্ছিল। কোনোভাবে নিজেকে সামলে নিল সে। সামনে তাকাতে গিয়ে অনুভব করলো সে যেন হাওয়ায় ভাসছে। চট করে চোখ তুলে দেখলো লিওয়ান তাকে পাজা কোলে তুলে নিয়ে ভেতরের দিকে যাচ্ছে। যারা অন্যায় কাজে সামিল ছিলি তাদের শাস্তি দেওয়া শেষ লাভ করে আমার কাছ থেকে দূরে যাওয়ার চেষ্টা করেছে, সেও তো শাস্তির যোগ্য, তাই না? ইউনো, আমি কারো ঋণ নিজের কাছে পুষিয়ে রাখি না, শুধু আসলে ফেরত দেই। লিওয়ানের কথা শুনে অরি হাত পা ছোড়াছুড়ি করতে লাগলো, বুকে কিলঘুষি মারতে লাগলো। তবুও লিওয়ান তাকে ছাড়ল না। হঠাৎ করে অরির চোখ দুটো বড় হয়ে গেল। সে অনুভব করলো লিওয়ান তাকে ছেড়ে দিয়েছে। অরি সরাসরি পানিতে পড়ে ধীরে ধীরে তলিয়ে যেতে লাগলো, চোখ দুটো তখনও খোলা। আর চেহারায় এক আকাশ সম বিস্ময় নিয়ে তাকিয়ে রয়েছে পানির উপর দাঁড়িয়ে থাকা ওই স্বামী নামক অমানুষটার ছায়ার দিকে। সুইমিং পুলে কিছু পড়ে যাওয়ার শব্দ পেয়ে কয়েকজন গার্ড কৌতূহলবশত এগিয়ে এলো। এসে এমন দৃশ্য দেখে থমকে গেল তারা, একে অপরের মুখের দিকে তাকালো। লিওয়ান অরিকে চকচকে নীল পানিতে ডুবিয়ে রেখে পেছনে ঘুরে গার্ডদের দিকে তীক্ষ্ণ নজরে তাকিয়ে বলল, কেউ যদি ওকে পানি থেকে ওঠার সাহস করিস তবে তার ওই হাত কেটে কুকুর দিয়ে খাওয়াবো, গট ইট? বলে সে আর পিছনে না তাকিয়ে গটগট করে বাগান পেরিয়ে চলে গেল। এদিকে গার্ডরাও বসের ভয়ে প্রস্থান ত্যাগ করলো। অরির চোখ দুটো ধীরে ধীরে ঝাপসা এলো, ঠোঁটের কোণে ফুটে উঠল এক চিলতে হাসি। এই তো সে আজ সারা জীবনের জন্য এই কারাগার থেকে মুক্তি পেতে চলেছে। ঘড়ির কাঁটায় দুপুর 3টা ছুঁই ছুঁই। হাসপাতাল থেকে চেক আপ করে ছোট মেয়েকে সঙ্গে নিয়ে বাড়ি ফিরলেন আরহাম চৌধুরী। বড় মেয়ের তল্লাশি জারি রেখেছেন এখনো। তিনি ভেবে পাচ্ছেন না এত বড় শহরে কোন জায়গায় তার আদরের মেয়েকে লুকিয়ে রেখেছে লিওয়ান। আদৌ তার মেয়ে ভালো আছে কিনা জানা নেই। মেয়ের কথা মনে হলে বুকটা ফেটে যাচ্ছে। তিনি এখন উপলব্ধি করতে পারছেন নিজের কলিজার টুকরো সন্তান দূরে সরে গেলে ঠিক কেমন লাগে। ছোট চঞ্চল মেয়েটাও বোনের চিন্তায় চুপচাপ হয়ে গেছে। কলেজে যায় না, ঠিকমতো খাওয়া দাওয়া করে না, সবসময় নিজেকে রুমবন্দি করে রাখতে পছন্দ করে। এই ব্যাপারে মারিয়ানা চৌধুরী মেয়ের সঙ্গে কথা বললেও তেমন কিছুই বলেনি। উনিও আর জোরাজোরি করেনি, সময় দিয়েছে মেয়েকে। তার মতে সময়ের সাথে সাথে বোনকে ভুলে যাবে। সেটা কি আদৌ কখনো সম্ভব? নিজ চোখে বোনের ধ্বংসের সাক্ষী সে। তার পক্ষে সেগুলো ভুলে যাওয়া সম্ভব নয়। বরং সে দিন গুনছে কবে তার বোনটা ওই নরকে রাজস্ব থেকে বেরিয়ে আসবে। লিওয়ানের গার্ডরা ভেবেছিল তাদের বসের ওয়াইফ পানিতে ছটফট করে ওঠার চেষ্টা করবে, কিন্তু তেমন কিছুই হয়নি। উল্টো নীলপানি অদ্ভুতভাবে শান্ত হয়ে যাচ্ছে। একজন গার্ড মনের মধ্যে দ্বিধা নিয়ে এগিয়ে গিয়ে সুইমিং পুলে ঝুঁকতে ঘাবড়ে গেল সেই কালো পোশাক পরিহিত ব্যক্তি। অরিকে পানি ফেলে দিয়ে ড্রয়িং রুমে প্রবেশ করলো লিওয়ান। পেছনে একবার ঘাট ঘুরিয়ে দেখলো অরি ভিজে শরীর নিয়ে জুবুতুবু করে আসছে কিনা, কিন্তু কাউকে দেখতে না পেয়ে ভ্রু কুচকে গেল। ভাবলো আবার সেখানে যাবে, কিন্তু পর মুহূর্তে অরির পালিয়ে যাওয়ার কথা মনে হতে চোয়াল শক্ত হয়ে গেল। রাগে সে সামনের দিকে ঘুরে সিঁড়িতে পা দিয়ে উপরে যেতে শুরু করলো। ঠিক তখনই একজন গার্ড হন্তদন্ত ছুটে এসে বলল, স্যার, ম্যাডাম পানিতে ডুবে গেছে। লিওয়ানের পাজরা হঠাৎই থমকে গেল। সে চট করে পিছনে ফিরে গার্ডের দিকে তাকালো। ওই ব্যক্তি সঙ্গে সঙ্গে মাথা নিচু করে নিল। হঠাৎ করে লিওয়ানের কিছু একটা মনে পড়তে সে দুই হাতে মাথার চুল শক্ত করে খামচে ধরে চেঁচিয়ে বলে উঠল, শিট শিট শিট, আমি এটা কিভাবে ভুলে গেলাম? ওর পানিতে ফোবিয়া রয়েছে। বলে সে দৌড়ে ড্রয়িং রুম পেরিয়ে দরজা দিয়ে বের হয়ে বাগানের পাশে পুলের দিকে ছুটতে লাগলো। তাকে পাগলের মতো ছুটে আসতে দেখে গার্ডরা আরেক দফা অবাক হলো। এই বস নামক লোকটাকে তারা কিছুতেই বুঝতে পারছেন। এই তো একটু আগেই তো নিজের বউকে পানিতে ফেলে দিয়ে এখন আবার উম্মাদের মতো ছুটে আসছে, আশ্চর্য। লিওয়ান দৌড়ে এসে কোনো দিকে আর না তাকিয়ে সোজা পানিতে ঝাঁপ দিল। সাঁতার জানার জন্য তার অসুবিধা হলো না। সাঁতার কেটে পানির নিচে গিয়ে দেখে অরির ছোট দেহটা পড়ে আছে। লিওয়ান দ্রুত অরির কাছে গিয়ে তার হাত ধরে টেনে নিল নিজের বক্ষস্থলে। তাকে বুকের মাঝে শক্ত করে চেপে রেখে উপরে উঠল। পানি থেকে অরিকে কাঁধে তুলে এনে সুইমিং পুলের পাড়ের পাশে শুইয়ে দিল। উন্মুক্ত ফর্সা পেটের উপরে পরনে থাকা ভেজা টপস টেনে ঠিক করে দিয়ে গার্ডদের দিকে রাগি চোখে তাকিয়ে গর্জে উঠে বলল, গেট আউট অফ হিয়ার রাইট নাও। বসের বাজখাই গলার ধমক শুনে ভয়ে সবাই সেখান থেকে দ্রুত পায়ে চলে গেল। লিওয়ান অরির দিকে এক পলক তাকিয়ে তৎক্ষণাৎ দুহাত তার পেটের উপর রেখে হালকা করে চাপ দিতে লাগলো। কয়েক মিনিট পর অরির মুখ থেকে সমস্ত পানি বের হয়ে এলো, কিন্তু জ্ঞান ফিরল না। লিওয়ান বাচ্চাদের মতো বসে থেকে হাঁটুতে ভর দিয়ে অরির মাথার কাছে এগিয়ে এসে আলতো হাতে কোলে নিল। নাকের কাছে হাত রেখে চমকে উঠল অরির নিঃশ্বাস পড়ছে না। লিওয়ানকে প্রথমবারের মতো ভয় পেতে দেখা গেল। সে শুকনো ঢোক গিলে অরির দুগালে হাত রেখে নিজের দিকে একটু উঁচু করে ধরে সিপিআর দিতে লাগলো। প্রায় অনেকক্ষণ সিপিআর ও বুকে চাপ দেওয়ার পর লিওয়ান অরির নিঃশ্বাস অনুভব করলো। খুব ধীরে ধীরে নিঃশ্বাস পড়ছে তার। লিওয়ান অরির ঠোঁট থেকে নিজের ক্ষতবিক্ষত ঠোঁট সরিয়ে মাথা উপরে তুলে চোখ বন্ধ করে স্বস্তি নিঃশ্বাস ফেলল। সে তো এক মুহূর্তের জন্য ভয় পেয়েছিল। চোখ মেলে অরি শুকিয়ে যাওয়া চেহারাটাকে এক পলক দেখল। তারপর তাকে শক্ত করে আরো কাছে টেনে নিয়ে জড়িয়ে ধরল। গলায় পুরো চেহারায় উন্মাদের মতো অসংখ্য চুমু দিয়ে ভরিয়ে দিল। বুকের মাঝে অরির ছোট দেহটাকে রেখে তার ঠোঁটের সঙ্গে ঠোঁট চেপে ধরে রাখলো কিছুক্ষণ। অতঃপর বিড়বিড় করে বলে উঠল, সরি সরি মাই টেডি বেয়ার,
রাগের মাথায় অনেক বড় ভুল করে ফেলেছি। এমনটা আর কখনো হবে না, আই প্রমিস। তুই তুই শুধু আমার, তুই শুধুই আমার। এই আমার থেকে তোকে কেউ আলাদা করতে পারবে না, তুই নিজেও না জান। হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।